একটা সময় মনে হতো যে আমি কিছু পারবো না, আমি ফেলিয়ার। আমার দুটো শরীর খুব চালু আছে, একটা ইংরেজিতে একটা বাংলায়। আমাকে বলতে হয় যে তুমি কোনটা চাও, চিকেন না মাটন, এরকম আর মানে সত্যজিৎ বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত মানে আলাপ আলোচনা খুব কম হয়েছে। সন্দেশে তো আঁকতাম, আমার কাজ পছন্দ করতেন, বিশেষ করে আমার কমিক। তখন মেয়র ছিলেন, ওকে নিয়ে আমি খুব মজা করেছিলাম। ওকে একটা ন্যাপি পরিয়ে বসিয়ে কলকাতা গেট তৈরি করার একটা প্ল্যান নিয়েছিলেন, ব্যাপারটা হয়নি। এবারে তো আমাকে জেলে পুরে দেবে। ফাইন আর্টসে যারা তারা একটু নাকুচু, তোমরা তো বিজ্ঞাপনে কাজ করো, ইলাস্ট্রেশন করো, আমরা আমাদের মতো কাজ করবো। যদি আমাদের কাজ কেউ অ্যাকসেপ্ট করে তো করবে, যারা অ্যাকসেপ্টেড হবে না হবে না। আমি নিজেকে মনে করি যে আমি একজন পারফর্মার। তাদের বিয়ের কার্ড বা ছেলের অন্নপ্রাশনের কার্ডে কি এরকম ডিজাইন সে মেনে নেবে? আমি ওই ছবি এঁকে মানুষের মনোরঞ্জন করছি, সিম্পল। হ্যাঁ, তো উনি তো চলে আসবেন এবার, মানে এই বছর কে কে পূজা করছে? কি আনন্দমালা কেউ কিনেছো? না, এখনো কেনা হয়নি। 6 জনের মধ্যে একজন কিনেছে। আগের বছরের আনন্দমেলা কেউ পড়েছো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মানে সেখানে ওনার ইলাস্ট্রেশন দেখেছো নাকি মনেই করছে নাকি কোথায় দেখেছো? দেখেছি। হ্যাঁ, যাদের বয়স বেশি তারা তো দেখেছে, কিন্তু বাকি যারা বাচ্চারা তারা দেখেছি, মানে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। উনি এসে আর এই অজ্ঞানতাগুলো উনি এসে গেলে আর জাহির করো না, হ্যাঁ ঠিক আছে সব। হ্যাঁ, তো এই তো এসে গেছেন উনি। নমস্কার, আমার নাম অনিমেষ গোস্বামী। নমস্কার। আমরা তুরি টক্সে যেটা করি, এটা তুরি বাংলা, তার মধ্যে একটা সেগমেন্ট যেখানে আমরা বাংলার যারা সফল তাদের কাজে তাদের সাফল্যর কারণ খুঁজি। তো আপনি যে আজকে এখানে পৌঁছেছেন তার তো অনেকগুলো ফ্যাক্টর আছে যার জন্য আপনি আজকে এখানে পৌঁছেছেন। তো এর জন্য আমরা সেই ফ্যাক্টরগুলো খোঁজার চেষ্টা করি যে কি কি জিনিস করলে আমরাও হয়তো বা একটু আপনার জায়গার কাছে পৌঁছাতে পারবো, আপনার মতন যারা কাজ করে তার। দেখুন, প্রথমেই মানে আমার দিক থেকে যদি বলি যে আমার প্রথমেই যে ফ্যাক্টরটার কথা মাথায় আসে সেটা হচ্ছে যে ভাগ্য, উপরওয়ালা। আমার ক্ষেত্রে অন্তত ভাগ্যটা যেভাবে আমাকে মানে ব্যাক আপ দিয়েছে সেটা সত্যি মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে, অন্তত আমার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমার একটা মানে আমার মনে হয় যে আমি একটা সময় মনে হতো যে আমি কিছু পারবো না, আমি ফেলিয়ার। সেটা স্কুল থেকে শুরু হয়েছিল। স্কুলে আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, খুব ভালো স্কুলে পড়তাম, বাবা আমাকে একটা ভালো স্কুলে দিয়েছিল, কিন্তু আমি একদমই ভালো রেজাল্ট করতাম না। আর মানে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েও খুব একটা বাবা মা চিন্তায় ছিল। যদিও আমি খুব হিন্দি সিনেমা থেকে বেড়াতাম, ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম একটা সাধারণ কোর্স নিয়ে, খুব মজা করে বেড়াতাম। যতদিন আর্ট কলেজে ঢুকলাম তার আগে অবধি কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে আমার কিছু হবে না। তো স্কুল সাউথ পয়েন্ট, তারপরে আশুতোষ কলেজ। কিন্তু মানে ভবিষ্যতে যে কোর্সটা নিয়েছিলাম, কিছু কি করব, ছবিটুকু আঁকতে পারতাম, আর্ট কলেজে চান্স নিলাম, হয়ে গেল। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া ভালো, আপনার তো একটা নাম আছে, তো এই ইমেজ কনসিয়াস আপনি কতখানি? একদমই না, কারণ আমার যে নাম হয়েছে এটা মানে আমার হয়তো এই বয়সে এসে একটু একটু বুঝতে পারছি। এই যেমন আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, অনেকেই নেয়, তো তাতেই মনে হলো যে হ্যাঁ একটা কোথাও কিছু একটা মানে পৌঁছতে পারলাম হয়তো। কিন্তু বহুদিন অবধি আমার কিন্তু এসব নিয়ে মাথা ব্যথা ছিল না যে আমি নাম করলাম কিনা, আমাকে কটা লোক ইন্টারভিউ করলো, এগুলো আমার কাছে ম্যাটার ছিল না। কেননা আমি মানে আমার কাজটাই আমার কাছে সব থেকে বড় ছিল। কাজের ব্যাপারে কখনো আমি কম্প্রোমাইজ করিনি। আমার কাজ, আমার কোয়ালিটি, আমি জানতাম যে আমার অনেক কিছু আমার শর্টকামিংস আছে, আমি পারি না। আমার ছবি আঁকার ক্ষেত্রেও
আমার থেকে অনেক মানে আমার কন্টেম্পোরারি যারা ছিল আমাদের হাউসে, তারা আমার থেকে অনেক ভালো কাজ করে, আমার থেকে অনেক বেশি স্বীকৃতি পাচ্ছে, যেটা আমি হয়তো অনেক দিন অব্দি পাইনি। এবং আমার কোনো রকম ইগো, আমার কোনো রকম অ্যাসপিরেশন বলুন, যাই বলুন, মানে আমার এসব ছিল না। ফলে আমার কাছে এটা কোনো খুব বড় জিনিস কোনো দিন যে আমার খুব একটা বড় হলাম কিনা। না, কাজের দিকে যে জিনিসটা আপনি বললেন সেটা আপনার হিউমিলিটি, কারণ আপনার তখনকার সহকর্মীদের কথাও সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু উল্টো কথাটাই বলেছে। তারা বলেছে যে আপনার মতন এত তাড়াতাড়ি, এত সুন্দরভাবে, এত মানে ভিজুয়ালাইজেশন এত সুন্দর করে সঙ্গে সঙ্গে ইলাস্ট্রেশন করে দেওয়ার তারা পারতো না। তো এখন দুই পক্ষই, মানে আমি যাদের সাথে কথা বলেছি তারাও আপনারই সমসাময়িক, তো তাদেরও নাম আছে, তো তারাও যে হিউমিলিটি দেখিয়েছে আপনি হয়তো দেখাচ্ছেন, তো আমরা দুজনকেই অনেক উপরে স্থান দিই। তো আমার যেটা এটা কেন জিজ্ঞাসা করলাম ইমেজ কনসিয়াসটা, কারণ আমাদের কথার মধ্যে হয়তো আমি হয়তো কিছু প্রশ্ন করে ফেলবো যেটা সব জায়গায় হয়ে ওঠে না, এবং যারা আপনার লেভেলে উঠেছে তারা সেগুলো শুনতে অভ্যস্ত নন। তো এর জন্যই জেনে নিলাম যে কোথায় আমার গন্ডিটা কোথায়। গন্ডি যদি ছাড়িয়ে যায় তাহলে ধমক দিয়ে ফেরত এনে দেবেন, আমার কোনো অসুবিধা নেই। তো দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনি বললেন এখন আপনার পরিচিতি হয়েছে, এখন হয়েছে না এর ঠিক একটু আগের প্রজন্ম, মানে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন গড়ে উঠছি, আপনি আমার থেকে অনেক সিনিয়র, সেই সময়টা আপনার পরিচিতিটা বেশি ছিল। কারণ এখন তো লোকে পড়ে না, আর বিশেষ করে বাংলা তো দেখেই না, বাংলা লেখা প্রায় পড়েই না এখনকার বাচ্চা। না, এখানে একটা ব্যাপার আছে, আমরা সেটাকে অগ্রাহ্য করতে পারি না। সেটা হচ্ছে কি, এই সোশ্যাল মিডিয়া। আমরা কিন্তু আমি যখন আনন্দমেলায় চুটিয়ে আঁকছি, অথবা বিভিন্ন ম্যাগাজিনে ইলাস্ট্রেশন করছি, কাজ করছি, প্রচ্ছদ করছি, যাদের জন্য করছি তার সঙ্গে আমাদের ইন্টারাকশনটা খুব কম হতো। তখন এই যে প্রেস এত মানে এই যে পাবলিসিটি দেওয়া, আমাকে কেউ চিনতো না। আমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আমাকে আমার কাজ যারা পছন্দ করে তারা ও আচ্ছা আচ্ছা পাশে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া হওয়ার পরে, ফেসবুক হওয়ার পরে, গুগল হওয়ার পরে, আমাকে বলতে হচ্ছে না যে আমি আপনাকে আমি চিনি। এই যে আমি পাঠকদের সঙ্গে এই যে ইন্টারাকশনে যে কাছে চলে যাওয়া, এটাতেই কিন্তু আস্তে আস্তে করে আমি আমার যে কাজের যে আমার যে মানে কি বলবো ছড়িয়েছে, আমার কাজ কোথায় গিয়ে পৌঁছচ্ছে, সেইটা আমি আস্তে আস্তে করে বুঝতে পারলাম। সেটা এই গত 10-15 বছরে অনেক বেশি হয়েছে। হ্যাঁ, মানে আপনার নামে দেবাশিস দেব ফ্যান ক্লাবও প্রচুর আছে ফেসবুকে, আমরা সোশ্যাল মিডিয়ার মিডিয়াতেই হয়েছে। কিন্তু প্রিন্টে আপনার কাজ মানে, এবং আপনার স্বাক্ষরটাও যথেষ্ট বলিষ্ঠ ছিল, এর জন্য ইলাস্ট্রেশন দেখলেই দেবাশিস দেব নামটা খুব সুন্দরভাবে ফুটে উঠতো আমাদের মনে। মানে বিশেষ করে আনন্দমেলাতে আমরা যখন বাচ্চা ছিলাম, এবং আনন্দমেলা তো বড় হয়েও পড়েছি, এখন তো বলে যে আপনি ওই সইটা করে দিন। আমার দুটো সই খুব চালু আছে, একটা ইংরেজিতে একটা বাংলায়। আমাকে বলতে হয় যে তুমি কোনটা চাও, হ্যাঁ, চিকেন না মাটন, এরকম আর কি। তো সইটাও একটা এখন ফ্যাক্টর হয়ে গেছে। তো এইগুলো হয়তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে আমার কাজ লোকের কাছে দেখতে 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 লোকে অভ্যস্ত হয়ে গেছে, আর সেভাবে বলতে গেলে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। তো এবার সেটা মেন প্রশ্নটা আমার, যে এই যে আপনার ব্র্যান্ডটা তৈরি হয়েছে, এখন একটা টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরাই ইউজ করি, অনেক টুল আছে যেগুলোতে আমি স্যাম্পল দিয়ে দিলে এবং কিছু ইনস্ট্রাকশন দিলে
অনেকখানি আপনার মতন ইলাস্ট্রেশন, তারা আপনার লেভেলে হয় না, তার মধ্যে খুঁত থাকে, কিন্তু সেই খুঁতটা নর্মাল মানুষের চোখে পড়ে না। তো এইরকম ইলাস্ট্রেশন চলে আসছে। তাহলে আপনি আপনার পরের প্রজন্মের যারা আর্টিস্ট তাদের ভবিষ্যৎ কি দেখছেন? বলা খুব মুশকিল, কারণ আমি তো এই ক্রাইসিসটা ফেস করিনি এখনো। ক্রাইসিস ফেস না করলে সেটাকে তার সঙ্গে কিভাবে আমি লড়াইটা করব, আমি কিভাবে তার সঙ্গে একটা মানে বোঝাপড়া করব, সেটা তো ক্রাইসিসে না পড়লে বোঝা যায় না। আমাদের সময় ক্রাইসিস ছিল, আমাদের সময় তখন কম্পিউটার আসছে, তখন এই ফটোশপ এটা ওটা, এবং অনেকে আমরা ভাবতাম যে ফটোশপ আসছে মানে আমাদের দরকার হবে না, সব কিছু ফটোশপ করে দেবে, সব কিছু করে ড্র করে দেবে। তো আমরা ঠিক ওই সময়টা এই 2000 সালটা, এই 2099 2000, এই যে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, তো আমরাও টেনশনে ভুগেছি, আমরাও ভাবতাম যে আমাদের দরকার হবে না। আপনি কম্পিউটার এডেড ইলাস্ট্রেশন করতেন? এখনো করি, মানে কম্পিউটার মানে যখন থেকে শিখেছি কম্পিউটার ফটোশপই করছি। আচ্ছা, আমার কাছে না, আমি ড্রয়িংটা করিনি, সাদা কালোয় করে ওটা স্ক্যান করে রংটা ফটোশপে করি। ওটা আমার কাছে অনেক কনভিনিয়েন্ট মনে হয়, কারণ আমি অনেক রঙের অপশন, যদিও আমার অনেক পাঠক সেটাতে আপত্তি, যেহেতু হাতে রং করাটাই আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমার কাছে অনেক কনভিনিয়েন্ট মনে হয়েছে, অনেক সুবিধাজনক মনে হয়েছে। আর এখন এই যে এই প্রফেশনাল লাইফে এই যে সকালে করলাম বিকেলে করে দিতে হচ্ছে, এই এখন বললো 2 ঘন্টা করে আমি করে দিতে হচ্ছে, এইগুলো কিন্তু মানে অনেক সহজে করা যায় ফটোশপে। আনন্দমেলা থেকেও একটু পিছনে পরিতোষেন, অনেকে আপনার সাথে পরিতোষেনের যে সম্পর্ক ছিল তার সম্বন্ধে অনেকে ধোঁয়াশা ভাবে আমাদের একটু বলেছে, কিন্তু আপনার মুখ থেকে শুনলেই ভালো লাগবে। মামু মানে পরিতোষ সেন হচ্ছেন আমার মামু ছিলেন, কেননা মামা, আমার নিজের মামা তো উনিও আর্টিস্ট ছিলেন, খুবই নাম ওর ছিল, রথীন মিত্র। তিনি কলকাতার ওপর স্কেচ করতেন, মানে সেভাবেই নামটা ওর। তো মামা ওই আমার পরিতোষ বাবুকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। আমাদের বাড়িতে যখন দোতলা হয়, একতলাটায় উনি ভাড়া নিলেন এই বাড়ি। তো আমি জন্ম থেকেই প্র্যাকটিক্যালি ওকে দেখছি, মানে জ্ঞান হওয়া থেকেই। তো তখন উনি একা থাকতেন, পরে বিয়ে করেন। তো মামুর সঙ্গে আমার মানে বুঝতেই পারছেন আমি তখন কত ছোট, আর মামু তখন প্রায় মধ্য বয়সে। কিন্তু মামু পরবর্তীকালে আমার সঙ্গে প্রায় বন্ধুর মতো মিশতে আরম্ভ করলেন। মানে যখন এখান থেকে এই বাড়ি থেকে চলে গেলেন 67-এ, তারপরে যেখানে গেলেন সেখানে যেতাম, তখন আমি চাকরি ঢুকেছি সবে, বা আর্ট কলেজ শেষের দিক, ভাবা যায় উনি আমাকে রাম অফার করছেন সন্ধ্যেবেলা। এই তখন শরৎ ব্যানার্জি রোডে থাকতেন। তো মানুষটা ওরকমই ছিলেন, বয়সটা কোনো ফ্যাক্টর ছিল না, মানে 70-75 বছর বয়সে আমাদের 3 তলায় আমার মা তখন এখানে থাকতেন, ধোয়াটা ফুটে এসছেন। কখনো বলেনি বাপরে এই বয়সে 3 তলায় ওঠাচ্ছ আমাকে, হ্যাঁ, মানে খুব অ্যাজাইল ছিলেন। আর মানুষটা মনের দিক থেকেও খুব মানে সরস সজীব ছিলেন আর কি। এই যে ওর ছবিগুলো যেমন দেখতে পাই না আমরা, তো ওর ছবির ওই ভেতরে এই ব্যাপারটা খুব রসিক ছিলেন আর কি। হ্যাঁ, এইটা দিয়ে আমার যখন শুনলাম তখন আমার, কারণ ওনার মুখ এবং ওনার চুলের ধাঁচটা, তো ওনার উপরে কোনোদিন কোনো কার্টুন এঁকেছে? হ্যাঁ, আমিও বাড়িতে গিয়ে, আমি এক সময় তো আমার একটা ক্যারিকেচার করার একটা মানে শুরু হয়েছিল, মানে একটা ট্রেন্ড, মানে আমি রেগুলার গিয়ে বিখ্যাত লোকেদের বাড়িতে গিয়ে সব ক্যারিকেচার করে বেড়াতাম। তো মামুর অবশ্যই আছে, মামুর এইটাকে বলা হতো শুঁয়োপোকা, মানে মামুকে এই ঝুলফিটা, ওটা পরবর্তীকালে রেবতীভূষণ ঘোষ কার্টুনিস্ট, উনি এরকম রাখতেন, এবং উনি বলেছিলেন যে এরকম আমি এরকম রাখি, পরিতোষ বাবু এরকম রাখেন। দুজনই মোটামুটি একই বয়সের ছিলেন। তো এই ক্যারিকেচার নিয়ে যখন কথা হচ্ছে, তখন একটা জিনিস যেটা আমার বারবার মনে হয়, কারণ আপনি আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক এই লাইনের আছেন বলে, তো আপনার কি মনে হয় যে কলকাতার বাঙালির এখন রসবোধ একটু কমে গেছে সহনশীলতা এই ক্যারিকেচারের উপরে বেস করে, যে আজকে যদি আপনি কোনো মানুষের ক্যারিকেচার আঁকেন,
যারা উঠতি তারা অত সুন্দর বা আপনি আঁকলে তো তারা ধন্য হয়ে যাবে, কিন্তু একজন জুনিয়র যার নাম হয়নি এমন একজন যে ফেসবুকে, এবং ক্যারিকেচারের তো যখন ক্যারিকেচার করা হয় তার তো কোনো সীমা থাকে না, মানে আমি বলছি না অপমান করা হতে হবে, কিন্তু একটা ঘটনা নিয়ে যখন ক্যারিকেচার করা হয় তখন সেইটা কি আজকালকার লোকেরা, এবং কলকাতাতে আমি দুঃখিত, আমি কলকাতায় সীমাবদ্ধ থাকবো না, মানে পুরো ভারতবর্ষে কি এই সহনশীলতাটা কমে গেছে, রসবোধটা কমে গেছে? মনে হয় না। আর তাছাড়া আমার মনে হয় যে এই জিনিসটা সবাই পছন্দ করে। এই ক্যারিকেচারটা তো খুব রেগুলার হয় না, মানে আমি অনেককে দেখেছি তারা বলে যে আমাকে কেউ কোনোদিন ক্যারিকেচার করেনি, অর্থাৎ এটা খুব আনইউজুয়াল না, অফবিট জিনিস। ফলে এটা যদি কেউ করে, কার ক্যারিকেচার হলো, তার তো আনন্দ হওয়ার কথা, সে যেই করে থাকুক না কেন, এবং সেটা যদি রসোত্তীর্ণ হয়, সেটা যদি সাকসেসফুল হয় এবং তার যদি পছন্দ হয়, তো ক্ষতি নেই তো কিছু, এবং তার তো ভালো লাগতেই পারে এবং সেটা অ্যাপ্রিসিয়েট করতেই পারে। তো এইটার উপরে মাঝে মাঝে ডেনমার্কে যদি চলে যাই, ডেনমার্কে মাঝে মাঝে কিছু রিলিজিয়াস সেন্টিমেন্টের উপরে ধাক্কা দিয়ে কিছু দেওয়া হয়, কিংবা আমাদের দেশেই পার্লামেন্টের উপরে কিছু বছর আগে হয়েছিল যখন অ্যারেস্টেড হয়েছিলেন সেই শিল্পী, আমাদের বাংলাতেও হয়েছিল। তো কোনখানে থামতে হবে শিল্পীকে? মানে শিল্প কি একদম সীমাহীন থাকবে, না আর যে যাকে নিয়ে করা হচ্ছে তাকেই সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, নাকি তাকে যেখানে ধাক্কা দিচ্ছে সেই জায়গাটা শিল্পী থেমে যাওয়া উচিত? বলা মুশকিল, এটা খুব রিলেটিভ, জানেন। সেটা হচ্ছে যে আপনার রেজিলিয়েন্সের লিমিটটা একরকম, আরেকজনের একরকম, আমার একরকম। ফলে আপনার ক্ষেত্রে একজন আর্টিস্ট হয়তো অনেকটা অব্দি যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। আবার আমি যদি একটু বেশি রকমের মানে কি বলবো, কনভেনশনাল হই, অর্থোডক্স হই, তাহলে আর্টিস্টকে আমি বেশি দূর যেতে দেবো না। অর্থাৎ আর্টিস্ট কিন্তু বুঝে করতে হবে, কারণ আমি এতক্ষণ যে ক্যারিকেচারের কথা বললাম, এটাতে কিন্তু ব্যক্তি আক্রমণের কোনো ব্যাপার ছিল না, এটা মজা করা। কিন্তু আমি যখন একটা আর্টিস্টকে নিয়ে মানে ব্যক্তি আক্রমণ করছি, বা কোনো একটা রেজিমকে নিয়ে করছি, কোনো একটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে করছি, কোনো একটা ধর্ম বিশ্বাসকে নিয়ে করছি, সেটা কিন্তু খুব মানে টাচির জায়গা হয়ে যাচ্ছে। সেখানে বুঝে করতে হবে আমি কোন সেগমেন্টকে নিয়ে কাজ করছি। হ্যাঁ, এটা বিখ্যাত বহু লোক আছে যারা পছন্দ করেনি। হ্যাঁ, যেমন ভুট্টোকে লক্ষ্মণ একবার একটা ক্যারিকেচার করেছিল, ভুট্টো তো টাক মাথা ছিল, তো ভুট্টো, এটা লক্ষ্মণের বইতে আছে, ভুট্টো কমেন্ট করেছিল, আই হ্যাভ মোর হেয়ার অন মাই হেড অ্যান্ড এলসওয়্যার। মানে এটা রসিকতা করে বলেছিল, কিন্তু যেমন মানে এরকম বহু লোক আছে যারা মেনে নিতে পারে না। আবার অনেক আছে তারা, আরে আঁকো আমার ক্যারিকেচার করো। আমি সুব্রত মুখার্জি তখন মেয়র ছিলেন, ওর একটা টেলিগ্রাফে একটা লেখা বেরিয়েছিল, তো ওকে নিয়ে আমি খুব মজা করেছিলাম, ওকে একটা ন্যাপি পরিয়ে বসিয়ে, হ্যাঁ, তো তখন উনি একটা ওই কলকাতা গেট তৈরি করার একটা প্ল্যান নিয়েছিলেন, ব্যাপারটা হয়নি। তো আমি ওই লেখাটার সঙ্গে এগিয়েছিলাম যে এবারে তো আমাকে জেলে পুরে দেবে, মেয়র ছিলেন তখন। তারপরে অরিজিনাল কাজটা উনি চেয়ে পাঠালেন যে আমাকে, তখন আমাকে বললো যে আপনি যাবেন কি, নিজের হাতে দিন। তা আমি যখন গেলাম, তো খুশি হয়ে তখন আবার ওখানে বসে একটা স্কেচ করলাম ওই মেয়রের ঘর তখন। তো উনি আবার ফ্যাসফ্যাসি গলায় যেরকম ছিল, হ্যাঁ, নেহরুজিও খুব কার্টুন ভালোবাসতেন। হ্যাঁ, তো এইগুলো এভাবেই হয়। মানে যতীন চক্রবর্তী, যাকে জ্যাকি বলে পরিচিত, হ্যাঁ, পূর্তমন্ত্রী ছিলেন সে। তো অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনাকে নিয়ে বেশি ক্যারিকেচার করা হচ্ছে না, আপনি বেশি জনপ্রিয়। হ্যাঁ, তবে ফ্রিডম অফ এক্সপ্রেশনের মানে যদিও আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আছে, কিন্তু তার সেটা যতক্ষণে অন্যকে আঘাত না করছে ততক্ষণে আপনি বলছেন যে ততখানি যাওয়া উচিত। আঘাত করলে, আর যদি, কারণ একজন আর্টিস্টের পক্ষে তো জানা সম্ভব নয় কখন আর আঘাত করবে কখন আঘাত করবে না, তখন বানিয়ে দিল, তারপর যখন সেই একটা ইংরেজিতে একটা শব্দ আছে, বিলো দ্য বেল্ট,
এখন এই বিলো দ্য বেল্ট শব্দটাকে কেউ অ্যানালাইজ করে যে কোনটা বিলো দ্য বেল্ট আর কোনটা অ্যাবভ দ্য বেল্ট, সুতরাং ওটা একটা চলতি কথা, ওটার কোনো মানে কোনো সংজ্ঞা নেই আর কি, যে কোনটাকে আমি ইয়ে ধরবো, ডেরোগেটিভই ধরবো আর কি। তো আরো মানে আপনার পরিতোষের নিয়ে কথা হলো, এবার আসি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়েরও শোনা যায় যে আপনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে আপনার গড়ে ওঠার মধ্যে। সেটা খুব ইনডাইরেক্ট, মানে সত্যজিৎ বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত মানে আলাপ আলোচনা খুব কম হয়েছে। আমি একেবারে আমার যখন শুরু আমার কেরিয়ারে তখন ওর সঙ্গে আমার যাওয়া আসা ছিল, ওর সঙ্গে কাজের ব্যাপারে বিশেষ করে। সন্দেশে তো আঁকতাম, উনি বলতেন যেগুলো এটা দেবাশিস আঁকবে, এটার কোনো, এবং আমার কাজ পছন্দ করতেন, বিশেষ করে আমার কমিক ধরনের যে কাজ। কিন্তু ওর সঙ্গে বসে যে ওই ম্যান টু ম্যান কথা বলা, আপনার ওই ছবিটা দেখলাম ওখানে আপনার যে ক্যামেরাটা করেছেন, এইগুলো এই ধরনের অত গভীরে গিয়ে মানে প্রশ্নই ওঠেনি আর কি। এখন খুব আমার আফসোস হয়, কারণ আমি এখন সত্যজিৎ বাবুর ওর যে গ্রাফিক আর্টিস্ট, মানে গ্রাফিক আর্ট যেগুলো, বুক কভার, ইলাস্ট্রেশনস, আরও নানাবিধ কাজ নিয়ে, মানে ক্রিয়েটিভ কাজগুলো নিয়ে আমি এখন অ্যানালাইজ করছি, লিখছি, নানা রকম ভাবনা চিন্তা, বই হয়েছে। এখন মনে হয় যে আমার অনেক প্রশ্ন থেকে গেছে, যেগুলো এখন আমি করলে ভালো হতো, সেই উত্তরগুলো পেলে ভালো হতো। তো সেই তো তাই দূরত্বটা রাখতেন কেন? তখন আমি একদমই মানে মানে কি বলবো, নভিস, তো আমার তো ভয় হতো। ব্যক্তিত্ব তাছাড়া মানে আমি কোনোদিন ভাবিও নি যে একটা বই নিয়ে বলবো একটা এটা ই করে দিন, সই করে দিন, পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলা, এইসবগুলো এখন যেরকম সহজ হয়ে গেছে আমাদের সময় ছিল না। আমার চট করে এগুলো মানে হওয়া খুব মুশকিল ছিল। আচ্ছা, আপনার প্রচুর ক্যারেক্টার, তো একটা ইলাস্ট্রেশনে আপনি প্রচুর ক্যারেক্টার দিয়ে করেন, কিন্তু একটা জিনিস যেটা সবসময় কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে জন্তু। সবসময় আনন্দ মেলায় কমসে কম একটা পাশে একটা জন্তু সবসময় দেখা যায়। মানে এটা কি আপনি ভরানোর জন্য করেন, না আপনাদের জন্তুর প্রতি আলাদা? না, আসলে এগুলো হচ্ছে কি লজিক, অর্থাৎ আপনাকে একটা গল্পে যখন আপনি ছবি আঁকছেন তখন সেই গল্পের আশেপাশে কি থাকতে পারে এটা কিন্তু লেখক উল্লেখ করে না। লেখক দুটো চরিত্রকে উল্লেখ করে তার মধ্যে কথা বলছে, কেউ কারোর বাড়ি এসছে, কি হচ্ছে, কিন্তু আপনি যদি এমনি দেখেন একটা নেচারের সঙ্গে যদি আপনি নিজে যুক্ত হয়ে যান, আপনি দেখতে পাবেন যে চারদিকে কত কিছু রয়েছে, মানুষ ছাড়াও আরো অনেক রকম জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, এই আমি যখন সকালবেলা লেকে এখানে হাঁটতে যাই তখন আমি খেয়াল করে দেখি গাছ মানে একটা কাঠবিড়ালি থাকবে, একাধিক কাঠবিড়ালি থাকবে, গাছ মানে পাখি থাকবে। হ্যাঁ, কিংবা আপনি একটু মন দিয়ে থাকেন দেখবেন একটা পোকা চলে গেল, একটা কিছু একটা শামুক যাচ্ছে মিনিমাম, মানে ছোট বড় মাঝারি নানা রকম জীবজন্তু, জন্তু এখানে বলবো না, এগুলো সবই মানে আমাদের ডোমেস্টিক নিয়ে, তো কখনো খরগোশ। তো আমাকে তখন ভাবতে হয় যে যেটা যদি আমার বাড়ির উঠোন হয়, একজনের বাড়ির উঠোন হয়, একটা যদি গ্রামের বাড়ি হয়, কি হয়, তখন তো আমাকে এইগুলো খুব মানে এসেনশিয়াল হয়ে যাচ্ছে, আমি দেবো না কেন? এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে কি ছোটরা এগুলো খুব পছন্দ করে। মানে এইটাই কথা হচ্ছিল যে একটা লেখায় যে ছোটরা দুর্গা ঠাকুরের মানে মানে গিয়ে মণ্ডপে গিয়ে আগে ইঁদুরটা দেখে, ছোটরা নিচু আগে ইঁদুরটা, মানে তাদের লেভেলের ব্যাপার কি, ওদিকে প্যাঁচা ওদিকটা তাকিয়ে থাকলো। হ্যাঁ, অর্থাৎ তারা এগুলো অ্যাপ্রিসিয়েট করে, এনজয় করে। আচ্ছা, তো দুর্গা ঠাকুর নিয়ে যখন কথা উঠলো, তো আপনি তো গভর্নমেন্ট আর্ট কলেজে সবকিছুই শিখেছেন, তো যদিও ইলাস্ট্রেশনের জন্য আপনার পরিচিতি বেশি, কিন্তু কোনোদিন দুর্গা ঠাকুর গড়েছেন? না, গভর্নমেন্ট আর্ট কলেজে সবকিছু শিখিনি আমি। গভর্নমেন্ট আর্ট কলেজে আমার কোর্স ছিল কমার্শিয়াল আর্ট, এখন যেটা অ্যাপ্লাইড আর্ট বলা যায়। আর সত্যি কথা বলতে গেলে এই মডেলিং, স্কাল্পচার এগুলো থেকে আমার উৎসাহ ছিল না, পারতাম না।
আর ফাইন আর্টসের পেন্টিং, যেটাকে আমরা মানে খুব মানে কনভেনশনাল মেথডে যে পেন্টিং বলি, সেগুলো আমি খুব একটা শিখিনি। আমার উদ্দেশ্য ছিল বিজ্ঞাপন জগতে যাবার। ফলে দুর্গা মানে ড্রয়িংয়ে আমি পরের দিকে আমাকে আঁকতেই হয়েছে দুর্গা ঠাকুরকে বা দুর্গার মানে পুরো পরিবার, এবং নানা রকম এই কি বলবো এই এই পুজো আচ্ছার ব্যাপার বা এই ধর্মীয় এতে নানা রকম ক্যারেক্টার আমাকে আঁকতেই হয়। সেগুলো মজা করে, বিশেষ করে মানে বিশেষভাবে মজা যখন থাকে কিছু, মানে এই লক্ষ্মীকে মানে একটা কি বলবো একজন মারামারি পুজো করছে, হ্যাঁ, কিংবা সরস্বতী যিনি ইন্টেলেকচুয়াল সরস্বতীকে দুর্গা রৌতুম, এইগুলোর যে রেফারেন্সের জন্য আমাকে ড্রয়িং করতেই হয়, কিন্তু আদারওয়াইজ মূর্তি না। আচ্ছা, আপনি যেহেতু পেন্টিং নিয়ে কথা বললেন, একটা অডিও ক্লিপ আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম আপনাকে কিছু প্রশ্ন করার তাদের আছে কিনা, যেগুলো সামনাসামনি হয়তো করা হয়ে ওঠেনি, মানে কোনো বাঁধনের জন্য না, সময় হয়ে ওঠেনি। তাতে তাহলে বলুন যে ও তো এত ভালো ল্যান্ডস্কেপ করে, হ্যাঁ, মানে ল্যান্ডস্কেপ স্কেচ করে ওয়াটার কালার দিয়ে, হ্যাঁ, ও কেন পেন্টিং করে? তো এইটা গলা শুনে যদি তা চিনতে পারেন, তাহলে নির্মলেন্দু মণ্ডল জিজ্ঞেস করেছেন। না, পেন্টিং বলতে ও মিন করেছে হয়তো অয়েল কিংবা অ্যাক্রিলিক। আমি তো ওয়াটার কালার করি, আমি তো ওয়াটার কালার ওই যে বাইরে গিয়ে ছবি তো ওয়াটার কালারই হয়। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটা অনেকেরই যে কর্মজীবনে এখন করছে, কর্মজীবনে কিংবা আরো আগে আপনি এই ধরনের কাজ যেগুলো এখন বেরোচ্ছে আপনার, সেগুলো খুব সীমিত ছিল। এক হতে পারে কাজের চাপে, কিংবা আমি জানি না কোনটা বেরোচ্ছে এখন। এখন এই পেন্টিং করছেন এবং না, পেন্টিং মানে বাইরে গিয়ে যেটা মানে আমার ওই ল্যান্ডস্কেপ বলছেন। হ্যাঁ, না, ল্যান্ডস্কেপের সেটা খুব মজার ব্যাপার। সেটা যে ল্যান্ডস্কেপ আমি আমার কলেজে যখন পড়তাম তখন এই আউটডোর স্কেচিং একটা মানে কম্পালসারি সাবজেক্ট ছিল, এবং আমাদের স্কেচ করতে হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যাই হোক, পরে আমাদের জমা দিতে হতো, তারপর নম্বর ছিল। তা আমার ওটা সব থেকে প্রিয় সাবজেক্ট ছিল ওই আউটডোর স্কেচিং। পরবর্তীকালে মাঝখানে গ্যাপ গেছে বহু বছর, যখন আমি ইলাস্ট্রেশনের জগতে এলাম, ইলাস্ট্রেশন করতে করতে যখন ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তখন এই বাইরে গিয়ে ছবি আঁকাটা বন্ধ হয়ে গেল সাময়িক, বছর 20। তারপরে আবার নতুন করে যখন শুরু হলো এই 99-2000 সাল থেকে, তখন কিন্তু আমি ফুল ফ্লেজে আঁকছি আজও, মানে এখনো পর্যন্ত। এই গত মাসে জুন মাসে কাশ্মীর গিয়েছিলাম, প্রচুর ছবি এঁকেছি, স্কেচ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ কিংবা রঙিন ছবি। এই তো আমার একটা বই বেরোতে চলেছে দার্জিলিং নিয়ে। হ্যাঁ, ওটা নিয়ে আসবো আমরা। তো না, আমি বলছি যে ইলাস্ট্রেশনের বাইরের যে কাজগুলো, যেগুলো দিয়ে আরেকটা প্রশ্ন শোনাই। এতদিন থমকে ছিল কেন কে জানে? বই কেন করলেন না আমাদের জন্য? যখন প্রিন্ট মিডিয়ার এখন প্রায় ঢুকতে বসা প্রিন্ট মিডিয়া, যে সময় প্রিন্ট মিডিয়া হচ্ছে গৌরবোজ্জ্বল প্রিন্ট মিডিয়া, সে সময় অন্যের ইলাস্ট্রেশন করে খেলেন, মূলত অন্যের গল্পে, অন্যের লেখায় ইলাস্ট্রেশন, কভার পেজ, যেটা ওরা নিজের লেখা, নিজের ভাবনা, সেটা কেন করলেন না? এটার উত্তর আছে, খুব পরিষ্কার কথা। সেটা হচ্ছে যে আমি কোনো ক্রিয়েটিভ রাইটার নই। আমি প্রবন্ধ লিখতে পারি, রম্যরচনা, বেড়ানো নিয়ে ট্রাভেলগ যেগুলো বলে ওরকম লিখি, কিন্তু ফুল ফ্লেজের গল্প উপন্যাস আমি পারি না, বা আমি কোনোদিন ট্রাই করিনি, দরকার হয়নি। আর এটা খুব ভুল ধারণা যে অন্য লেখা আমি ইলাস্ট্রেট করছি বলে আমার ছবি মানে একটা পিছিয়ে রইল। এটা কিন্তু কোনোদিনই মানে এটা হয় না যদি না ইলাস্ট্রেটরের মানে সেই জায়গায় যদি সে যেতে না পারে। কিন্তু ইলাস্ট্রেটর যদি সেই জায়গায় যেতে পারে, তাহলে সেই ইচ্ছে করলে কিন্তু লেখককে কিন্তু সরিয়ে সেই কিন্তু ফোরফ্রন্টে চলে যাবে, তখন লেখাটা কিন্তু ইলাস্ট্রেটরের হয়ে যাবে।
এবং আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। এবং আমার ক্ষেত্রে একটা বই শুধুমাত্র আমার ছবির জন্য এখন লোকে কেনে। আমি এটা আই এম নট ট্রাইং টু বি ইমমডেস্ট, কিন্তু এটা আমি নিজেও খুব মজা পাই যে একটা বই যে কে লিখেছে না লিখেছে হার্ডলি মেক্স এ ডিফারেন্স ফর দেম। দেবাশিস দেব এঁকেছে, আমি কিনলাম, অর্থাৎ সেখানে আমি লিখলাম না আমি আঁকলাম না আমি কি করলাম, এটা কিছুই এসে যায় না। এটা জিজ্ঞেস করেছে অজিতেশ কর, তো সেন্টু, হ্যাঁ তো না এইটা আপনার কথা, না যে কোনো ইলাস্ট্রেটর কিন্তু এটা করতে পারে, তাকে সেই জায়গায় পৌঁছতে হবে। আমি ওইখানেই আসছি, সবাইকে তো ধাপে ধাপে পৌঁছাতে হয়। তার মানে যে সে যখন আগে করছে সে খারাপ করছে তার নয়, সে হয়তো দারুণ দারুণ ইলাস্ট্রেশন করেছে কিন্তু তার নামের পরিচিতিটা নেই। তো এই যে বলে যে মলাট একটা বইয়ের ললাট, এই মলাট দেখেই তো প্রথম ইমপ্রেশনটা তো হয়, বইয়ের দিকে চোখটা যায় এবং সেটা দেখেই আমরা তখন দেখি যে বইটা কিনবো কি কিনবো না। তো মলাটের একটা বিরাট রোল আছে একটা বইয়ের পরিপূর্ণতায়। তো কিন্তু আমি আপনাকে সরিয়ে রেখে জিজ্ঞাসা করছি, তারপর কেনার পরে কিন্তু নামটা লেখকই পুরো, মানে খুব কম লোকই ওই প্রথমে একটু হয়তো উল্টে দেখলো কি দেখলো না, ওই একটা পাতার পিছনে প্রচ্ছদ করে নামটা লেখা আছে, অচেনা নাম ভুলে গেল। এবার কিন্তু লেখকেরই যত পরিচিতিটা তৈরি হচ্ছে, মানে একটা নর্মাল মানুষ হিসেবে আমি যেটা অনুভব করেছি লোকজনের মধ্যে। না কিন্তু লেখকের ঠিক আছে, সে লেখা তো সে পড়ছে, কিন্তু প্রচ্ছদ যদি সেরকম স্ট্রাইকিং হয়, সেটা যদি খুব অচেনা নতুন কেউও করে তাহলে কিন্তু তার চোখে পড়বে, মানে সে কিন্তু মানে তার কাজ কিন্তু লোকে নজর পড়বে। হ্যাঁ, নামটা হবে না, আমি বলছি তারপরে সেকেন্ড ফেজ কিন্তু নাম হওয়া। আপনি সেই কাজটা দেখে যখন অ্যাপ্রিসিয়েট করলেন তখন ভাববেন দেখি তো কে করলো, এবং কে করলো যখন নামটা দেখবেন তখন আপনার নিশ্চয়ই মনে হবে যে এর পরের কাজটা আমি দেখবো, এর পরের কাজটা দেখার জন্য আমি ওয়েট করে থাকবো। অর্থাৎ তাকে সেই জায়গাটা সেই সিনসিয়ারিটি তৈরি করতে হবে। এটা কিন্তু মানে ফাঁকিবাজি করে হবে না। কথার পৃষ্ঠেই একটা জিনিস, আমি আপনার কথাটাকে মেনেই নিচ্ছি, কিন্তু একটা প্রশ্ন করছি। এইবারের আনন্দমেলার প্রচ্ছদ খুব বিতর্কিত, অনেকেই বলছে যে পছন্দ হয়নি, আনন্দবাজারের অনেকেই বলছে পছন্দ হয়নি, অনেকে খুবই কটু কথা বলছে, কয়েকজন বলছে এটা আর্টিস্টিক লিবার্টি, তাই সে যেটা করেছে, এবং তার নাম যথেষ্ট আছে, তিনি বিচক্ষণ মানুষ, আমরা হয়তো আটটা বুঝতে পারছি না। এই যে আলোচনাটা, এটা কিন্তু ওনার নামটা হয়েছে বলে আজকে আলোচনা হচ্ছে, কিন্তু যতখানি সোশ্যাল মিডিয়ায় এই প্রচ্ছদটা ট্রোল হচ্ছে, বেনামি কেউ হলে একই প্রচ্ছদে আপনাকে মনে হয় না তার জীবনটা ওইখানেই শেষ হয়ে যেত? এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা, জানেন, এর বললে আমি কিছু বলা যায়, সব কথা না বলাটাই বোধহয় ভালো। তবে আমি একটা জায়গায় আমার প্রশ্নটা তাদেরই করব যারা এই প্রচ্ছদ নিয়ে খুব ভালো বলছেন। গণেশবাবুর কাজ নিয়ে আমি সত্যি কথা বলতে গেলে আমি পেন্টিংয়ের লোক নই, আমি পেন্টিংয়ের ভালো মন্দ নিয়ে আমার ওই রেমরা আর ভ্যান গগ হচ্ছে কি আমার লিমিট। হ্যাঁ, সুতরাং আমি খুব একটা যে এগুলো নিয়ে খুব গাল ভরা একটা বক্তৃতা আমার পক্ষে সম্ভব না, কমেন্ট করা তো নয়। কিন্তু আমার খালি একটা জিনিস মনে হয়েছে, আমি যেহেতু কমার্শিয়াল আর্ট নিয়ে কাজ করেছি এবং ফাইন আর্টসের সঙ্গে একটা চিরকালই দেখতাম যে একটা ফাইন আর্টসের যারা তারা একটু নাকুচু, তোমরা তো বিজ্ঞাপনে কাজ করো, ইলাস্ট্রেশন করো, হ্যাঁ, কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে যে খুব বিখ্যাত, মানে আমি বলছি না যে পিকাসো বা তারা তো পরিচিতি বেশি, আমাদের এখানকার খুব বিখ্যাত যাদের নিয়ে আমরা খুব সকাল বিকেল কথা বলি, তাদের 10টা ছবি অন্য 10টা ছবির সঙ্গে মিশিয়ে দিয়ে বলা হয় যে কোনটা অঙ্কের বলো তো, কটা লোক বলতে পারবে, কটা লোক এসে চর্চা আছে। কিন্তু যদি আমার ইলাস্ট্রেশন আর সুব্রত গাঙ্গুলির ইলাস্ট্রেশন পাশাপাশি রেখে বলা হয় কে কোনটা, অর্ধেক লোক বলে দেবে। অর্থাৎ এই যে একটা দল, একটা শ্রেণী আছে যারা এগুলো খুব ভালোবাসে এবং এসব ব্যাপারে অনেস্ট, কিন্তু যেখানে এই ধরনের বিমূর্ত শিল্পের ব্যাপারটা নিয়ে না
এখানে অনেস্টির জায়গাটা খুব দুর্বল। এখানে লোকে অনেকটাই শো অফ করে, অনেকটা দেখাবার চেষ্টা করে যে আমি খুব বুঝি। এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব যে তাদের বিয়ের কার্ড বা ছেলের অন্নপ্রাশনের কার্ডে কি এরকম ডিজাইন সে মেনে নেবে? এই প্রশ্নটা আমার আছে। যদি সে মেনে নেয়, যদি এইরকম একটা বিমূর্ত শিল্প, একটা তথাকথিত বিমূর্ত শিল্প গণেশ বাবুর আঁকা, তারা কি কার্ডেতে, তার বিয়ের কার্ডেতে এরকম একটা ডিজাইন ইউজ করবে? যদি করে আমার কোনো আপত্তি নেই। তাহলে আবার বাঙালিতে ফিরি। বাঙালি জাতি আমরা যার অঙ্গ, আমাদের একটা, আমরা যা বুঝি না সেটাকে একটু উচ্চতর জায়গায় রাখার একটা, ও তুই বুঝবি না, ওর দারুণ ব্যাপার একটা আমাদের একটা প্রবণতা আছে, যেটা একদম চলতি ভাষায় আতলেমো বলা হয়। এখনকার প্রজন্ম যারা, যখন দ্বার খুলে গেছে, রবীন্দ্রনাথের ভাষায় পশ্চিমে আজি খুলি আছে দ্বার, যখন দ্বার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুলে গেছে, এবং তাতে কি হয়েছে, আস্তে আস্তে বাঙালি তার জায়গাটা হারাচ্ছে। যেখানে ইন্টেলেকচুয়াল হিসেবে বাঙালির একটা নাম ছিল, সেটা হারাচ্ছে। সেটা কি কারণ এই আতলেমোটা ধরে রেখেছে বাঙালি, নতুন প্রজন্ম চাহিদাটা পূরণ করতে পারছেন? আপনি যেটা বলছেন, যেখানে একজন আর্টিস্ট, ফাইন আর্টস, যিনি বলছেন যে আমার কাজ তুমি বুঝতে পারছো না, এটা তোমার ব্যর্থতা, আমি আমার জন্য করেছি, আমার জন্য যদি করে তাহলে তিনি সেটা পাবলিশ করেছেন কেন? তার বাড়িতেই থাকতো, তার বাড়িতে রাখাই ভালো। তিনি দেখতেন, আনন্দ পেতেন, বন্ধু বান্ধবদের দেখাতেন। যেই মুহূর্তে পাবলিশ করছে তখন তো জনগণের জন্য করছে, তো তখন জনগণ যদি বলছে আমি এটা বুঝতে পারছি না, তখন বলছে এটা তোমার ব্যর্থতা। এই যে ব্যাপারটা, এটা আপনি, মানে আমরা তো একদম উল্টো, আপনি একটু ঘরের বাইরে আছেন, কারণ কমার্শিয়াল আর্ট ও আর্টের একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা, তো কিন্তু একটা ক্লাস আছে। তো এইটা আপনি কিভাবে দেখেন? এটা আমি আর কি বলবো, আমার সবসময় আমার হচ্ছে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে খুশি করা। ইলাস্ট্রেশনের মোদ্দা ব্যাপার হচ্ছে আমি যে সেগমেন্টের জন্য যে জায়গাটা যাদের জন্য করছি তারা যেন এনজয় করে। হ্যাঁ, ফলে আমার কাজের মধ্যে বিমূর্ততার কোনো জায়গা নেই। তো কনসিয়াসলি আমি আরো বেশি, মানে যাতে বোঝা যায় সেরকম এলিমেন্ট দেওয়ার চেষ্টা করি। আমি যে সে বিমূর্ত করছে, কি করছে, তার কটা ক্লায়েন্ট আছে, তার ছবি কত কোটি টাকায় বিক্রি হচ্ছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার কাজ যারা দেখছে, যারা আনন্দ পাচ্ছে, যারা বুঝছে, যারা কমিউনিকেট করতে পারছে, তাদের নিয়ে আমার কারবার। একটু উল্টো দিক দিয়ে দেখি ব্যাপারটা, যে ছবির দাম বাড়ে কেন? সেটা কি ছবির জন্য, না ছবির পিছনে যে গল্পটা আছে সেটার জন্য? না, কিছুটা পেইন্টারের বক্স অফিস বা পেইন্টারের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে সেটা তো একটা, তো তার আবার বিক্রয় মূল্য, মানে যিনি কিনছেন, একজন মানে যারা কালেক্টর, তারা তো কেনে এই দেখে যে এটা আরো কিছুদিন পরে বিক্রয় মূল্য আরো বিরাট হবে। তো তার মধ্যে পেইন্টারের নামও যেমন, তেমনি আমি শুনেছি, আমি তো আর্টের কিছু বুঝি না, যে ওইটার পিছনে যদি একটা স্টোরি থাকে যেটা খুব অনেকে জানে এবং সেইটার একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, তাহলে সেই পেন্টিংটার দাম অনেকখানি বেড়ে যাবে। সেটা কি ওরকমই হয়? নিশ্চয়ই হয়, হলে তো ভালো হয়, মানে তাহলে পেইন্টারেরই দু পয়সা হবে। তাহলে নাম না করে, হ্যাঁ, একটা পেন্টিং কোটি টাকায় কেনা হয়েছিল বলে খুব চলে, মানে, এবং যিনি কিনেছিলেন তিনি তারপরে কারাগারে স্থান পেয়েছিলেন। তো সেই পেন্টিংটা, যে এই পেন্টিংটার এত দাম কেন হবে, এই নিয়ে অনেক চলে।
কিন্তু ওই পেন্টিংটা আজকে হিস্টোরিক্যাল ভ্যালু, কারণ ওর পরে অনেক কিছু পশ্চিমবঙ্গ দেখেছে, একটা টালমাটাল অবস্থা হয়েছে, মানে ওই পেন্টিংটার হিস্টোরিক্যাল ভ্যালু আজকে আকাশ। আমার প্রশ্ন, ওই মানে বিতর্কে না গিয়ে যিনি কিনেছিলেন, যদি কোটি টাকাতেও কিনে থাকেন, তিনি কি ভুল করেছিলেন ক্রেতা হিসেবে? কারণ আজকে হয়তোবা তার দাম কোটি বেশি। একটা বিনিয়োগকারী হিসেবে যদি আমি দেখি, না কোন জিনিসের দাম কি জন্য বাড়ছে বা কমছে বা আকাশ ছোঁয়া হচ্ছে, এগুলো তো তার মানে এস্থেটিক বা এর ওপর নির্ভর করে না। আপনি যেটা বলেন গল্প, মিলিয়ন মনরোর মোজা বা নাইটি কোটি কোটি ডলারে বিক্রি হয়েছে, যে কিনেছে সে কি কোন রকম তার মধ্যে আর্টিস্টিক কিছু জন্য? তো সে তো বলছি বিনিয়োগকারী হিসেবে, মানে আমি কিনেছি, আমি পরে আবার বিক্রি করে আমি এর থেকে বেশি, মানে ঔরঙ্গজেবের মসজিদ দিবে এরকম আর কি। হ্যাঁ, তো ওইটাকে আমি যদি ক্রেতা হিসেবে, যিনি কিনেছিলেন তিনি তো একজন ব্যবসাদার ছিলেন, তো তিনি হয়তো ব্যবসার কথাই ভেবে কিনেছিলেন যে এটা যদি আমি আজকে কিনি তাহলে 20 বছর কিংবা 25 বছর পরে আমি কয়েক গুণ বেশি পাবো। কারণ যিনি যেই অপরাধ করছেন তিনি তো সেটা বুঝতে পারছেন যে কোনো একদিন ফাটবে, তো তখন এই টালমাটালে এইটার হিস্টোরিক্যাল ভ্যালু খুব বেড়ে যাবে। আমি এক ব্যবসাদার হিসেবে আমি এটাকে কিনে রাখি, যেমন অনেকে অনেক অচেনা প্রতিভাবান আর্টিস্টদের কাজ কিনে রাখে। বেসিক জায়গাটা আরেকটা আছে, সেটা হচ্ছে যে উনি যে টাকাটা ইনভেস্ট করলেন এটা হলো ইনভেস্টমেন্ট, উনি কেনেননি, ইনভেস্ট করেছেন। কারণ এরপরে ওটা দিয়ে উনি আবার 10 গুণ টাকা কামিয়ে নেবেন। হ্যাঁ, বিনিয়োগকারী হিসেবে। সেটাই তো, সেখানে তো আর্টের কোনো মূল মানে জায়গা নেই। আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখন চলে যে এটা কি কোনো আর্ট হয়েছে, আর্ট হিসেবে তো ওটার দাম নয়, ওটা বিনিয়োগ। তো সেইটা আমরা বুঝতে চাই না, আমরা আর্টটাকে দেখে হাসাহাসি করি। কিন্তু ব্যবসাদার হিসেবে আমি যেহেতু একটা ছোট ব্যবসা আছে, আমি মনে করি যে হ্যাঁ এটা কেনা উচিত ছিল, কারণ এটা বাড়বে। না আর্টের আবার অনেক রকম ব্যাপার, যে গল্প বললেন যে মোনালিসার যে ছবিটা, দাভিঞ্চি এরকম অনেক ছবি এঁকেছে, কিন্তু আপনি দাভিঞ্চির যদি অন্যান্য পোর্ট্রেট দেখেন, মোনালিসার সঙ্গে আমি কিন্তু খুব একটা অনেক মানুষের পোর্ট্রেট উনি করেছেন, হ্যাঁ বাস্ট, কিন্তু মোনালিসাটা নাম হয়ে গেল, এবং ওটা বুলেট প্রুফ একটা দেয়ালের মধ্যে এর মধ্যে রাখা হয়, লোকে যায় প্রথমেই লোকদের গিয়ে ওখানেই দেখে, ওটাই দেখে, ওখানে ছবি তোলে। সুতরাং এইগুলো খুব বলা মুশকিল যে এইগুলো এটা এসব ব্যাপারটা খুব অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টের কিন্তু কোনো লজিক নেই। আপনার ভালো লাগছে, আপনার ভালো লাগছে, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। সুতরাং আপনার কেন ভালো লাগছে না, আমার কেন ভালো লাগছে, এগুলো কিন্তু ডিফাইন করা খুব ডিফিকাল্ট, মানে সম্ভবই না। অনেকেই বেনামি আর্টিস্টদের ছবি কিনে নেয়, সস্তায় কিনে, এবং তাদেরকে এবার প্রমোট করে তাদের একটা নাম তৈরি করা হয়, যাতে এই ছবিটা যেটা সস্তায় কিনেছে তার ভ্যালুটা অনেকখানি বেড়েছে। এটা তো শেয়ার মার্কেটের মতো। আমার পরিচিত এই পিছনে দেখবেন একজন আছে, ও ওয়াটার কালার করে, তপন, ওর ছবি প্রথমেই অনেক বেশি দামে ফেসবুকে দিত, কে কিনবে এটা, বলে আমি তো চাই না কিনুক, আমার ছবিটা অ্যাপ্রিসিয়েট করুক, আমি পরে এক্সিবিশন করব, আমি এখন জমাচ্ছি আমার কাজ, আমি নিজের একটা এক্সিবিশন করব, তারপরে আমি জিনিসটা বিক্রি করার চিন্তা করব, কারণ ও আর্টিস্ট হিসেবে সেটা ভাবছে। যারা আর্টটাকে নিজের রুচি রোজগার হিসেবে ভাবছে, তারা কিন্তু হয়তো প্রথমে বিক্রি করে তারপর কিছু ভাবে নাম করার সস্তায় বিক্রি করছে। কারণ ওই যে আপনি বললেন আউটডোর যখন করতে হয়, ওইখানে যারা স্কেচ করে, দুর্ধর্ষ করে, কিন্তু অনেকে খুব সস্তায় বিক্রিও করে, আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। তো তাদের হয়তো কোনো জীবিকার প্রয়োজন হয়েছে, যখন তারা ওটাতে সস্তায় বিক্রি করছে, তারা বেরিয়ে হয়তো অনেক নাম করছে। আমি আর্ট বুঝি না, আমি কিনে রেখে দিয়েছি, সেটাকে কয়েক গুণ পরে বিক্রি করবো বলে। এরকম তো ব্যবসাদারও তো আছে যারা আর্ট কেনে, হতেই পারে। তো তাদেরকে আপনি কি চোখে দেখেন? তার স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি দিয়ে চলছে, খারাপ ভালো তো কিছু নেই এখানে।
সে যদি সাকসেসফুল হয়, তার যদি ছবি আলটিমেটলি বিক্রি হয়, ক্ষতি নেই। তো আর্টকে ব্যবসা হিসেবে কাজে লাগানোর যে কনফ্লিক্টটা, অনেকে বলে যে না আর্টকে কেন ব্যবসা করা হবে, সেটা নিয়ে আপনি ওই রকম চিন্তার নন? না না, ব্যবসা মানে কি, আমাকে তো একটা কিছু নিয়ে তো খেতে হবে আমাকে, এটা তো আমার প্রফেশন। হ্যাঁ, আমি দুরকম আছে, আমি একটা আঁকলাম আমার জন্য, আমি এই বেড়াতে গিয়ে যে স্কেচগুলো করি, এগুলো চাইলেও আমি কাউকে বিক্রি করি না। আমি কাউকে ভালোবেসে হয়তো একটা বিয়েতে গেলাম, আমি এটা এঁকে তাকে গিফট করলাম, কিন্তু আমি চট করে কেউ বলবে যে আমি এটা কিনবো, আমার ইচ্ছে হয় না, এগুলো আমার নিজের ভাল লাগার জায়গা। আবার কেউ ইলাস্ট্রেশন বললাম, তখন বিক্রি করি, বা ইলাস্ট্রেশনটা বিক্রি করি, বা ওটাই আমার প্রফেশন হয়ে যায়। সুতরাং এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। তো এই মণিকাঞ্চনের মধ্যেই থাকি, একটু কমার্শিয়াল আর যখন আপনি প্রসঙ্গটা তুলেছেন, আমাদের বাঙালির চোখে আর্টিস্ট হচ্ছে খদ্দরের একটা পাঞ্জাবি পরবে, হাওয়াই চটি পরবে, ডেনিমটা ম্যাচ করেছে, কিন্তু আপনাকে চিরকাল টি শার্ট পরেই যত জায়গায় দেখেছি, টি শার্ট পরেই দেখেছি। সেই খদ্দরের পাঞ্জাবি পরা আর্টিস্ট হিসেবে আপনাকে ওই জায়গাটা ম্যাচ করেনি। হ্যাঁ, তো কারণ আপনি আর্ট কলেজে আপনি দেখলে আপনি ঘাবড়ে যেতেন আমাকে। আমার তখন জিন্সের জ্যাকেট, জিন্সের প্যান্ট, হাই বুট এখনো আছে, হাই বুটটা কম পরা হয়, বিটল বুট বলতো এটা, ওই পরে আর তলায় ওই নাল লাগিয়ে কাটাক কাটাক করে হেঁটে ঘুরতাম। না, আমার কাছে চওড়া বেল্ট। হ্যাঁ, তো আমার হ্যাঁ চুল ঠিক আছে, আমি ওই ছোট ছোট, না না না। তো আমার যেটা হয়েছিল কি, আমার ওই বাইরের চেহারাটা আমার নিজের যেরকম, আপনি যেটা বলেছেন আমাদের কলেজে, আর্ট কলেজে ওটা একটা ইয়ে ছিল যে যারা কমার্শিয়াল আর্টে তারা একটু ডাকাবুকা হবে, একটু চেঁচামেচি করবে, একটু হাত পা ছুড়বে, আর যারা ফাইন আর্টসের তারা ওই যেরকম খদ্দরে পাঞ্জাবি, বিড়ি খাবে, একটু কালি চুলি মেখে ঘুরে বেড়াবে, হ্যাঁ, দু চারটে ভিকিরি মার্কা লোককে নিয়ে এসে কলেজে ঢোকাবে, মানে এইটা একটা ট্রেন্ড ছিল। তো ঝোলা আমাদের সময়, এখন আমি বলতে পারবো না, একটু উদাস, আর আমাদের আমরা তখন একটু এরকম মানে ওই হাই হুই চলছে। তো এটা এটা একটা মানসিকতা, মানে এটা আপনি মানে মানে সেটাকে লঙ্ঘন করতে পারলে করবেন, না করলে করবেন না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কমার্শিয়াল আর্টে, তাহলে আপনি নিজের রোজগার সঞ্চয়, সেটাকে ইনভেস্টমেন্ট করা, এইসব নিয়ে কতখানি কমফোর্টেবল? কিছুটা তো নিশ্চয়ই করতেই হয়। তো এবার আমি একটা প্রশ্ন করছি, যে সেটা হচ্ছে যে আপনার মনে হয় একজন আর্টিস্ট যার কোনো রিটায়ারমেন্ট এজ হয় না, আপনার কোনো রিটায়ারমেন্ট এজ নেই, যেখানে আপনি চাকরি করছেন সেইখান থেকে হয়তো রিটায়ার করবেন, কিন্তু আপনার কাজ কখনো থামবে না, এবং আমরা আশা করি কোনোদিনই না থামবে। তো সেই জায়গায় একজন আর্টিস্টকে কতখানি সঞ্চয়ের দিকে মন দিতে হয়? কারণ তার তো উপার্জন করার ক্ষমতা বাড়ে, দিনের পর দিন বাড়তে থাকে, তাকে সঞ্চয় কেন করতে হয়? এটা ডিপেন্ড করছে তার লাইফস্টাইলের উপর, আপনার কি চাহিদা। আপনার সাইকেল করে আপনি ঘুরবেন, না আপনি একটা উবার ভাড়া করবেন, না নিজের গাড়ি থাকবে, সেই গাড়িটা কি হবে, হ্যাঁ, সে এইটা তার আমার মনে হয় যে তার চাহিদা, তার ভালো লাগা, এবং প্রত্যেকেরই তো মনে হয় যে লাইফস্টাইলটা একটু বেটার করি, একটা ভালো ফ্ল্যাটে যাই, একটা বড় ফ্ল্যাটে গেলাম, একটা ভালো গাড়ি কিনলাম, হ্যাঁ, আরো মানে কমফর্ট জীবনে। তো এটা আমার মনে হয় যে এটা তো একটা স্বাভাবিক প্রবণতা আর কি। আমি কিন্তু উল্টোটার কথা বলছি। আপনি আর্ট কলেজ থেকে বেরিয়ে কিছুদিনের মধ্যেই আনন্দবাজারে ঢুকে গেছেন, একটা নির্দিষ্ট পারিশ্রমিক আপনি মাসের শেষে পেতেন আশা করি। তো কিন্তু অনেক আর্টিস্ট যারা কিছুদিন পরে নাম করেছে এবং রোজগার করছে, তারা কিন্তু তাদের লাইফস্টাইলটা আর বাড়াতে পারেনি, তারা কিন্তু রোজগার করছে অনেক, কিন্তু তারা সেই লাইফস্টাইলে, তারা বলছে যে এটাতেই আমরা কমফোর্টেবল, কিন্তু সেটাতে অভ্যস্ত হয়ে গেছে তারা তারপরে আর খরচ করতে পারেন না, তাদের মানে এমন অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে তাদের ব্যাংকেই পয়সাটা স্তূপাকৃত হচ্ছে, কিন্তু তাদের আর খরচ করতে পারছে না। সেই রকম ভাবেই পশ্চিমবঙ্গের কথা বলছি,
কারণ আমাদের খরচ করার প্রবণতাটা একটু কম, আমরা মানুষ বেশি খরচ করলে তাকে নিচু চোখে দেখি। তো এই 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 আর্টিস্ট যারা, তাদের দেখে যারা উঠছে, তারা তো এখনো ভাবে যে ও, তারা তো আর রোজগারের খবর রাখছে না, তারা বলছে এত নাম করেছে কিন্তু এইরকমই লাইফস্টাইল, তাহলে আমি আর্টে ঢুকবো না। এই যে একটা পরের প্রজন্মকে আর্ট থেকে সরে দিচ্ছে কোথাও গিয়ে, যারা নিজের তাগিদে ঢুকছে সেই কথাটা অন্য, যারা প্রফেশনের জন্য ঢুকছে সেই সেই জিনিসটা না এই জায়গাটা আমার মনে হয় যে এইভাবে না দেখলেও হয়। না, আমি যদি দেখি যে একটা মানুষকে আমি শ্রদ্ধা করছি তার গুণের জন্য, তার কথার জন্য, তার অ্যাচিভমেন্টের জন্য, সে গাড়ি করে এলো না একটা সাধারণ জামা পরে এলো, সেটা আমার কাছে খুব একটা বড় কথা নয়। সুতরাং আমি একটা মানুষকে কিন্তু সেভাবে জাজ করি না, বা জাজ করা উচিত না বলে মনে করি। হ্যাঁ, সুতরাং আবার অনেক মানুষ আছে, মানে অনেক শিল্পী আছে যারা গাড়ি করে এলো, বড় ইয়েতে থাকে, তাকে আমি শিল্পী হিসেবে খুব একটা মর্যাদা দিই না। সুতরাং এটা ডিপেন্ড করছে আমি একটা শিল্পীকে সে কি মডেলের গাড়ি করে এলো না সে রোজ কি কোন হোটেলে গিয়ে খাচ্ছে, এটা আমার কাছে খুব একটা বিচার্য নয়। আমি অনেক সাধারণ শিল্পীকে দেখেছি, সাধারণভাবে জীবনযাপন করেন। আমি পরিতোষ সেন, নীরদ মজুমদার, কি বলে গণেশবাবু তো আছি, গণেশ পাইনকে দেখেছি আমি ওর বাড়িতে গিয়ে, তারপর আরও অনেককে দেখেছি। তারা ওসব নিয়ে কোনো মাথাও ঘামাননি, এবং তাদের দেখে আমরাও খুব একটা মাথা ঘামাইনি যে তারা বাবা এখন যদি সেটা এখন ইয়ার্ড স্টিক হয়ে যায় তাহলে খুব মুশকিল। পরের প্রজন্ম যারা খুব মেটেরিয়ালিস্টিক, তো আমাদের তো ইএমআই একটা, মানে আমি মনে করি ব্যাধি হিসেবে এসেছে। তো তাদের ফোন, এবং আমরাই মানে দায়িত্ব নিয়ে বলতে হবে আমাদের পরের প্রজন্মকে খারাপ আমরাই করেছি, কারণ আমাদের সন্তানদের ফোনের দাম আমাদের থেকে বেশি হয়। হাতে যেই মুঠো ফোন নিয়ে তারা ঘোরে, এটা তো আমরাই কিনে দিয়েছি, তাদের অভ্যাসটা আমরাই খারাপ করেছি। তো কি তারা অনেক মেটেরিয়ালিস্টিক, তারা হয়তো এই দেখে, কারণ আমি যতজনের সাথে কথা বলেছি যে তুই এই জিনিসটা নিয়ে করিস না কেন, কারণ এখন তো অপরচুনিটি আপনাদের সময় থেকে আমাদের সময় থেকে এখন অপরচুনিটি অনেক বেড়ে গেছে রোজগারে, কিন্তু তাও তারা বিমুখ যে আর্টটাকে হবি হিসেবে রাখবো, পেশা হিসেবে না। তো সেইটা আপনি বলছেন যে ঠিক নয়, সেটা নিয়ে চিন্তা করার কারণ আমি না, এগুলো এটা আমার বিষয় না আর কি বলবো, উত্তর কি দেব। আচ্ছা, তাহলে আপনার বিষয়ে ফিরি। আপনি যেরকম ইলাস্ট্রেশন করেন, এবং আবার বলছি আমি আর্ট কিছু বুঝি না, আমার যেটুকু ছোট একটা কোম্পানি আছে সেখানে আমি কিছু অ্যানিমেশন ফিল্ম বানিয়ে শুরু করেছি, এখন ভিডিওর কাজও হয়। তো অর্গানিক ডেভেলপমেন্ট আপনার ইলাস্ট্রেশন থেকে দেখলে আমার মনে হয় যে এটা থেকে খুব সুন্দর, এই ক্যারেক্টারগুলো অ্যানিমেটেড হলে খুব ভালো। তো আপনার কখনো অ্যানিমেশন, 2D অ্যানিমেশনে যাওয়ার ইচ্ছা হয়? যাওয়ার মানে ওইভাবে তো যাওয়া যায় না, আমাকে টেকনিকটা শিখতে হয়। তো সেই টেকনিক শেখার জন্য আমাকে যে সময় দেওয়া বা এগুলো আমার পক্ষে, মানে এটা মানে কোলাবোরেশনে হতে পারে হয়তো, কারণ আমি বহু জায়গায় আমি অ্যানিমেশনের কোর্স যারা করছে তাদের আমি ওই স্টোরি বোর্ড, তারপরে ক্যারেক্টার, বিশেষ করে ক্যারেক্টার ডিজাইনিং, এগুলো খুব খুব জরুরি। তো তাদের এগুলো শেখাই, আমাকে গিয়ে এসব ক্লাস নিতে হয়, তো ওয়ার্কশপ করি। তো সে অবধি ঠিক আছে। আমার অ্যানিমেশন নিয়ে মানে হলে ভালো হতো, অনেকে আমায় কমিক্স করতে বলে, বা কমিক্স করবেন না কেন, আমার ঠিক আছে। আমার এই পরের প্রশ্নটা ওটাই ছিল, মানে ওটা কি মানে সজ্ঞানে সরিয়েছেন নাকি ইচ্ছা ছিল সময় পাননি? দুটোই। এক হচ্ছে ইলাস্ট্রেশন করে আমি যথেষ্ট আমি খুশি, আমি স্যাটিসফাইড। আমার আর নতুন করে এক্সপ্যান্ড করার কোনো ইচ্ছে নেই। কমিক্স করলে যে দেবাশিস দেব একটা বিরাট কিছু হয়ে যাবে, বা আরো মানে কি বলবো, আরো এক্সপ্লোর করার, সেরকম আমার মনে হয়নি। যে কমিক্স মিডিয়ামটা ভালো, কিন্তু কমিক্স করতে গেলে আমাকে যে পরিমাণ আমাকে সময় দিতে হবে, যে পরিমাণ মানে ওই দিকে শিফট করতে হবে, আমার ইলাস্ট্রেশনটা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমি হতে চাই না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা হলো, একটু ছুঁয়েছিলাম আগে। আরেকটা জিনিস যেটা এখন খুব চলছে সেটা হচ্ছে মিম। একটা মিম কালচার চলছে, যেটা আমরা মোটামুটি কাট
কার্টুনের কে মানে স্যাটায়ারের কার্টুনের মধ্যে যে স্যাটায়ারিস্টিক কার্টুন যেগুলো পলিটিক্যাল কার্টুন সেইটাকে অনেকখানি রিপ্লেস করেছে, কারণ বানানো অনেক সহজ। এবং সোশ্যাল মিডিয়া, আপনি যেটা বলছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু কয়েকজন বাদ দিলে ম্যাক্সিমাম মিমই চলছে। কারণ আমি আমার পাশের বাড়ির ছেলেটা যে কেউ মিম বানিয়ে নিতে পারে একটা ছবির উপরে, তার কোনো ক্যাপশন মাথায় নেই। তো সেটাতে আর যে আগে কার্টুনিস্ট যারা ছিলেন, এখন পরের প্রজন্ম যারা কার্টুন করছে তাদের কি একটু কেরিয়ারে ধাক্কা খাওয়ার চান্স আছে? মনে হয় না। কারণ আজকাল তো খবরের কাগজ ধরুন ডিজিটাল মাধ্যমগুলোতে তারা তো আসলে যে যার মতো ক্ষমতা অনুযায়ী কাজ করবে, এবং তারা যে ক্ষমতা কম তাকে তাকে যদি লোকে অ্যাকসেপ্ট করে তো করবে। এটা তো মানে আমাদের হাতে নয়, আমাদের চেষ্টা করছে, ভালো কার্টুনিস্ট খারাপ কার্টুনিস্ট সবাই কাজ করছে, এবং মানে কার্যক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এ অ্যাকসেপ্টেড হচ্ছে, যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই। যদি একটা খারাপ জিনিস যদি আপনি তথাকথিত খারাপ জিনিসকে যদি লোকে মেনে নেয়, মেনে নেবে, এতে আর কি করার আছে আমাদের? হ্যাঁ, সে তো মেনে নিতেই কিছু হবে, করার নেই। কিন্তু আমার কথা হচ্ছে এখন তো ভলিউমে বেশি বিচার হচ্ছে, কারণ হাতের কাজ করতে গেলে একটু কম। বিচার যারা করছে তাদের মতন করে তারা বিচার করছে, সেখানে তো আমাদের হাত নেই কিছু। মানে হ্যাঁ। তারা কেন করছে, তারা খারাপ জিনিসটাকে কেন বেছে নিচ্ছে, যদি বেছে নেয় সেখানে আমাদের কোনো হাত, মানে আমরা সেখানে তো কিছু করতে পারবো না, আমরা সেই কন্ট্রোলটা নেই। আমরা আমাদের মতো কাজ করবো, যদি আমাদের কাজ কেউ অ্যাকসেপ্ট করে তো করবে, তা যদি যারা অ্যাকসেপ্টেড হবে না হবে না, সিম্পল। অ্যানিমে দেখেন না, আচ্ছা, মানে আমি খুব একটা অ্যানিমেশন, টিভি, কম্পিউটার এইগুলো আমি মানে আমার বিষয়ে দেখার বিষয়গুলো অন্যরকম আর কি। আমি যেটুকু সময় পাই আমি অ্যানিমেশন ফিল্ম আগে দেখতাম। কি দেখেন? আমি এখন আমি নানা রকম ওয়েব ফিল্ম দেখি। আমার এই মুহূর্তে আমার একটা বড় রয়েছে সিরিজ হারকুল পোয়ারো। তো সেটা আমি এখন রসে দেখছি একটু একটু করে। আমি আগাথা ক্রিস্টির ফ্যান। তো আগে উপন্যাসগুলো পড়েছি প্রচুর, এখন ওর ফিল্ম দেখছি, এই মুহূর্তে ওইগুলো দেখছি। তাছাড়া আমি বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা আমার নিজের আছে, সেগুলো দেখি। ডিটেকটিভ গল্প আপনাকে বেশি? থ্রিলার, ডিটেকটিভ গল্প বেশি দেখা আছে। ফিল্ম নোয়া, এখন ইউটিউবে প্রচুর ফিল্ম নোয়া আছে। আমার নিজের ব্যক্তিগত কালেকশনে প্রচুর ফিল্ম আছে। আমি ওয়ার পিকচার দেখতে ভালোবাসি, আমি ওয়েস্টার্ন ছবি ভালোবাসি, সব রকম। বিলি ওয়াইলারের ছবি খুব ভালো লাগে, জন ফোর্ডের ছবি খুব ভালো লাগে, আমার উইলিয়াম ওয়াইলারের ছবি খুব ভালো লাগে। আর শেষ বাংলা সিনেমা কি দেখেছেন? হলে গিয়ে না, বাড়িতে। বাংলা বলতে মানে কারেন্ট ছবি বলছেন? না না, শেষ আপনি কোনটা দেখেছেন যেটা আমি মনে আছে? আমার শুনুন, আমার কি হয় জানেন, আমি সিনেমা নিয়ে যখন আলোচনা করি, সিনেমা নিয়ে পড়ি, তখন পড়তে পড়তে মনে হলো একটা এই সিনেমা এই শর্টটা একটু দেখা যায়। হ্যাঁ, তো হয়তো মনে হলো উত্তম কুমার আছে, চৌরঙ্গিতে উত্তম কুমারের এই জায়গাটা শুভেন্দুর সঙ্গে, এটা তো দেখে নিলাম। আবার কখনো মনে হচ্ছে যে চলো আমি একটু দেখি ছবি বিশ্বাসের ছবি এখানে কি করেছিল, যেগুলো অ্যাভেলেবল আর কি। তো এইরকম মানে আমার কোনো ফিক্স কিছু নেই মানে। আর আমি একটু পুরোনো ছবি যেগুলো আগেকার দিনের, এইগুলোতে আমার বেশি, সেটা হলিউডই বলুন আর ইংরেজি হিন্দি ছবি বলুন, বাংলা বলুন, হিন্দি ছবি প্রচুর দেখি। আচ্ছা আচ্ছা, ওই যে কথাটা হচ্ছিল যে মলাটের অথার, মানে যিনি লেখক তিনি মেন নামটা পেয়ে যান, তো এরকমই একজন লেখক যিনি, যার খুব সুন্দর সুন্দর মলাট তৈরি, কিন্তু সাহিত্যিক হিসেবে যদিও আমাদের খুব পরিচিত, সাহিত্যিক হিসেবে স্বনামধন্য আর কি। তার একটা প্রশ্ন আছে যেটা আমি বাজাচ্ছি। দেবাশিসের সঙ্গে ফাদার দ্যাতিয়ানের খুবই ঘনিষ্ঠতা ছিল এক সময়। এবং এই ফাদার দ্যাতিয়ানকে নিয়ে দেবাশিস, আমার মনে হয় যে ফাদার দ্যাতিয়ানের ছবিও এঁকেছে এবং ফাদার দ্যাতিয়ানের সঙ্গে ও মানে অনেক অনেক সময় কাটিয়েছে, আড্ডাও মেরেছে। তো ওর কি বলে
আর ওর আড্ডা মানে তো শুধু আড্ডা নয়, নিখাত একাধিক ছবি এঁকেছে ফাদার দ্যাতিয়ানকে নিয়ে, বা ওর কথা শুনে কলকাতারও কিছু ছবি তৈরি করেছে হয়তো বা। তো এইটা জানা দরকার যে ফাদার দ্যাতিয়ান ওকে কতটা ইনফ্লুয়েন্স করেছিল, বা ফাদার দ্যাতিয়ানের সঙ্গে আলাপ করে ওর কিরকম লেগেছিল, এবং ফাদার দ্যাতিয়ানের ছবি আঁকা ছাড়াও ওনার কথা শুনে ও মানে ওর আঁকার উপরে কতটা তার প্রভাব পড়েছে, এই কথাগুলো জানলেই আমার মনে হয় উত্তর সব পাওয়া যাবে। আপনারা যারা ফাদার দ্যাতিয়ানের সম্বন্ধে অত ওয়াকিবহল নন তাদের অবগত করার জন্য বলি, উনি বেলজিয়াম থেকে এসেছিলেন, একজন পাদ্রী, যারা বাংলা সাহিত্য নিয়ে যিনি প্রচুর কাজ করেছিলেন। ইনফ্যাক্ট ওনার মনে হয় ডায়েরির ছেঁড়া পাতা নাম ছিল, দেশে অনেকগুলো লেখা বেরিয়েছিল এবং রবীন্দ্র স্মৃতি পুরস্কারও ওনাকে দেওয়া হয়েছিল। তো তারপর উনি বেলজিয়াম ফিরে যান, এখন আমাদের মাঝেও নেই এই জগতে। তো ওনাকে নিয়েই প্রশ্নটা। উনি দেশে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল এরকম, উনি তো বহুকাল ফিরে গেলেন ব্রাসেলসে, ওখানেই থাকতেন, কিন্তু ভীষণ মনটা ওর কলকাতায় পড়ে থাকতো এবং বাংলা লিখতে পারছেন না, বাংলা নিয়ে মানে চর্চা করছেন না, এটা নিয়েও একটা খুব মানে একটা মানে মনে একটা দুঃখ ছিল। তো এই সময় চিন্ময় গুহ, আমরা সবাই চিন্ময়কে চিনি, উনি ফরাসিবিদ, একজন অধ্যাপক ইংরেজির। তো চিন্ময়ের সঙ্গে যোগাযোগটা ফাদার দ্যাতিয়ানের ছিল। উনি একবার ব্রাসেলসে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ হলো এবং উনি তখন বললেন যে আমি লিখতে চাই। তো তখন হর্ষ ছিল এডিটর, উনি দেশে শুরু করলেন ওই আটপৌরের দিনপঞ্জি। তো ওইটা যখন ধারাবাহিক লিখতে আরম্ভ করলেন তখন আমি রয়েছি তখন মানে চাকরিতে, তো আমাকে দেওয়া হলো আঁকতে। তো সেই আঁকাগুলো যখন আঁকা বেরোচ্ছে, ওর কাছে যাচ্ছে, উনি দেখে খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে আমাকে মানে হর্ষকে একটা মেল পাঠিয়েছিলেন যে এরকম দেবাশিস দেবকে বলতো, হর্ষ আমাকে মেলটা ফরওয়ার্ড করে দেখালো। তো তারপরে উনি আমাকে ডিরেক্ট মেল, তখন আলাপ হয়নি সামনাসামনি, ডিরেক্ট মেল করতেন এবং আমাকে সম্বোধন করতেন আমার শিল্পী, মানে আমি তখন ওর শিল্পী হয়ে গেছি আর কি। এবং সেই মেলগুলো যাই না, খুঁজলে এখন নিশ্চয়ই পাওয়া যাবে। তারপরে উনি কলকাতায় এলেন তখন 2011-12 সময় ওই লেখাগুলো পড়ে। সেই সময় আমি গিয়ে ওর সঙ্গে দেখা করলাম। সেই সময় দেখা করার পরে সে আমাকে জড়িয়ে ধরে আপনি আমার শিল্পী বলে এই করে, মানুষটাকে খুব মজা লেগেছিল। মানুষটা খুব কোমল এবং কঠোর। কোমল মানে হচ্ছে গিয়ে ভীষণ রবীন্দ্র ভক্ত, বাঙালিদের খুব ভালোবাসেন, বাংলা খাবার খেতে ভালোবাসেন, বাংলা কালচারটাকে ভালোবাসেন। আর কঠোর মানে কি ভীষণ সময় মেনে চলতেন। মানে আমি যেদিন গিয়েছি, ঘটনাটা খুব মজার, আমি যেদিন গিয়েছি উনি থাকতেন ওই ওয়েলেসলিতে, ওই একটা ওই পাদ্রীদের একটা থাকার জায়গা ছিল মানে চার্চের সঙ্গে। তো সেখানে অবভিয়াসলি মেয়েদের ঢোকা পারো। তো নিচে একটা ওই দারোয়ানের ঘর মতো ছিল, যে দারোয়ানের ঘরেতে যদি কেউ মানে কোনো কেউ আসে তো ওটা ওয়েটিং রুম আর কি। তো আমাকে উনি নিচে এসে আবার ওপরে নিয়ে গেলেন। তো আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল 11টার সময় টাইম ছিল। আমি বাড়ি থেকে বেরোলাম, এখান থেকে আমার দুভাবে যাওয়া যায়, স্প্যানেট থেকে যাওয়া যায়, আবার ওই শিয়ালদা মৌলালি হয়ে যাওয়া যায়। তো আমার সেদিন এদিককার বাসটা মিস করে গেলাম। আমি তখন ওই মৌলালি দিয়ে জানলাম যে আজকে আমার হয়তো দেরি হয়ে যাবে, আমি একটু আগে যাবো ভেবেছিলাম। করতে করতে কিন্তু আমি দেরি হলো না, আমি 11টার মধ্যে আমি ওই ইন্টারলি দিয়ে চলে গেলাম। গিয়ে 11টা ঠিক মানে সেটা আমার হাতে ছিল না। উনি ওপর থেকে নেমে এসে বলেন আপনি বাঙালি নন, কিন্তু আমি একদম পাংচুয়াল। এবার আমি তো ওপরে গেছি 11টা, তো উনি আমায় বললেন যে 12:30টার সময় আমাকে একজন নিতে আসবে, আমি তার সঙ্গে লাঞ্চ করতে যাব। একজন মহিলা লেখক এবং খুবই মানে মোর খুবই ঘনিষ্ঠ। তো ও মা 12টার সময় নিচ থেকে ফোন করেছে যে এরকম ব্যাপার, উনি এসে গেছেন। উনি রেগে কাই 12:30 বলেছে, কেন 12টায় আসবে? তা আমার তখন খারাপ লাগছে, আমি ভদ্রমহিলাকে চিনি খুব ভালো করে, পরের দিকে বইয়ে ছবি টবি এঁকেছি, সেটা কথা না।
আমি বললাম আমি তাহলে উঠি, উনি এসছেন, আপনাকে নিয়ে যাবেন লাঞ্চ ওর বাড়িতে। না আপনি বসুন। উনি আধ ঘন্টা আগে এসছেন, আধ ঘন্টা বসে থাকলেন। বিশ্বাস করুন উনি এক মহিলাকে বসিয়ে রাখলেন, তারপরে নেমে এসে তাকে তরবাচ্ছেন, আপনি বাঙালি, ইনি বাঙালি নন। উনি খুব রেগে গেছিলেন। ওর বই যখন ওই আটপৌরে দিনপঞ্জি হলো, কভারে কেন আমার নাম নেই, আলো যে এখানে এই যে আপনাদের দেশে এই সমস্ত হয়, এলে রেগে গেলেন। কিন্তু মজা হচ্ছে তারপরে আবার শেষবার যখন গিয়েছিলাম, মানে এসছিলেন তো গিয়েছিলাম, ওইখানে ওই ঘরটাতেই উঠেছিলেন। মজা হচ্ছে আমাকে ঢুকতেই বললেন আপনার একটা প্রিয় রবীন্দ্রসঙ্গীত বলুন, মানে কিছু ভাববেন না, একদম ঝাট করে। তো আমি তখন বললাম একটা, তো উনি সেই গানটা উনি শোনেননি। কোনটা প্রিয়? নয়ন ছেড়ে গেলে চলে। তখন আমার ঝাট করে মনে এলো আর কি। তো উনি মানে একদম মানে সঙ্গে সঙ্গে বলতে হবে আর কি, স্পন্টেনিয়াসলি বলে আমি এরকম বাঙালি। তো আমাকে বললেন যে এই গানটা তো শুনিনি, এটা কি? তো আমি ব্যাখ্যা একটুখানি আমার মতন করে ব্যাখ্যা দিলাম। তো তো উনি বললেন যে আমি এরকম অনেককে এরকম জিজ্ঞেস করছি এরকম ভাবে, এবং আমি এটা লিস্ট করবো। তো সেই জানি না, তারপরে উনি আর আসেননি, চলেও গেলেন। এই লিস্টটা কমপ্লিট হয়েছে কি মন্দার, কবি মন্দার তখন এদিকে একটা বাড়িতে থাকতো, লিফট ছিল, কারণ উনি লিফটে করে ওর বাড়িতে যেতে পারতেন, একাধিক থেকেও যেতেন। মন্দারের সঙ্গে বহুকালের ঘনিষ্ঠতা। তো একবার গেছি মন্দারের বাড়িতে এরকম আড্ডা দিতে, তো উনি ন্যাচারালি ফাদারকে ঘিরেই আড্ডা চলছে। তো আমার গিন্নি একটা সবুজ রঙের শাড়ি পরে গেছিল, কি খুশি বলে, আমার সবুজ রং ভীষণ প্রিয়, তুমি জানলে কোত্থেকে? তারপরে আমাকে বলছে যে এরকম খুব আমরা সব গ্রুপ ছবি নিচ্ছি, সবাই ফাদারের পাশে বসে বলো আচ্ছা সাদা চামড়ার লোক না, ওই জন্য আমার পাশে বসে সাহেব, ওই জন্য আমার পাশে বসে ছবি তোলা হচ্ছে। আর না, আপনি সাহেব বলে না, আপনি একজন সাহেব যিনি আমাদের মতন বাঙালি হয়ে গেছেন, নাহলে আপনার পাশে বসে আমি অন্তত ছবি তুলতাম না। আমি অনেক সাহেব দেখেছি, কিন্তু আপনার মতন সাহেব দেখিনি। এবং উনি বাংলা বলতেন সব তৎসম শব্দ। আমরা বলি কি ওর অসুখ করেছে, না ওর ব্যাধি হয়েছে। খুব ইন্টারেস্টিং, ওর বাংলাটা ছিল এইরকম, এই লেভেলের। খুব মিস করি, মানে ওকে অনেকগুলো দুটো ছবি এঁকেছি, মানে উনি ছবি করে দেননি, বলে না আমার ক্যারিকেচার ব্যাপারটা আমার পছন্দ না। আপনি করেছেন কিন্তু সই করেননি। এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসি। আপনার প্রথমেই আপনি আপনার বাবার কথা বললেন, উনি কি করতেন? উনি এয়ারলাইন্সে চাকরি করতেন, ইন্ডিয়ান এয়ারলাইন্সে। নাম? সমীরেশ চন্দ্র দেব। আচ্ছা, তো বলছিলেন যে আপনাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন, তো আপনার আর্ট কলেজে ভর্তি হওয়া নিয়ে ওনার কি মতামত ছিল? ওদের জন্যই তো ভর্তি হয়েছিলাম। আমি তো অনলি চাইল্ড, আমার ভাই বোন নেই, ফলে যা কিছু তো আমাকেই করতে হবে। মানে মানে বাবা মার মানে একটাই ভরসা আমি। তো আমার তো তখন আমি 2 বছর মানে হায়ার সেকেন্ডারি দেওয়ার পর 2 বছর আমি খুব এলোমেলো কাটলো আর কি। কি যে করবো ভেবে পাচ্ছি না। ছবি টবি আঁকতে পারতাম, তো আমার এই মামা রতিন মিত্র তখন আমাকে আর্ট কলেজে দিয়ে দিল, ছবি আরামসে ঢুকে যাবো। তখন শপথ ছিল ঢোকার। বাবা মা আমায় খুব উৎসাহ দিয়েছিল। বাবা নিজে ছবি টবি আঁকতেন, মানে বাবারও আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল, তো বাড়ি থেকে হয়নি, দেয়নি। তো সেটা তো বাবার সাথে রিলেশন কেমন ছিল, মানে বন্ধুত্বপূর্ণ? হ্যাঁ, বাবা মা আমি মানে আমাদের 3 জন মিলেই আমরা একটা সংসার ছিল আমাদের বিয়ের আগে। আচ্ছা, তো মা কি করতেন? মা পুরোপুরি হাউসওয়াইফ। কি নাম ছিল? দীপালি দেব। তো ছোটবেলায় তো পড়াশোনা করতেন না, মারধর খেতেন? হ্যাঁ বাবা, দুজনেই খুব পেটাতো আমাকে। দুজনে? হ্যাঁ, মানে তখন তো ট্রেন ছিল, মানে স্ট্রিক্ট ছিল। বাবা মা মারতো। স্কুলে প্রচুর বেতের ঘা খেয়েছি। ডন বস্কে পড়তাম যখন গৌহাটিতে গিয়ে, ওরা তো মানে একদম মানে নিয়ম করে বেত্রাঘাত আর কি। মানে দুজনে একসাথে মারতেন? একজন মারলে একজন বাঁচাতো? তো বাবার রাগ ছিল বেশি। আচ্ছা, তো মানে ওনাদের হারালেন কবে? তখন বাবাকে হারালাম আমার বিয়ে ঠিক পরেই, আর মা আরো অনেকদিন ছিলেন। তো সাফল্য দেখে যেতে পেরেছেন? মা কিছুটা দেখেছেন। বাবা ওই চাকরিতে ঢোকার পর ওই প্রথম 3-4 বছর যে একটা আস্তে আস্তে একটা
ভালো জায়গায় গেছি, হ্যাঁ, মানে একটা প্রতিষ্ঠানে তো হ্যাঁ। জয়েন করেছেন, সেইটাতে সেখানে বাবার খুব গর্ব ছিল। তো বাবা কেটে কেটে রেখে দিত, কোথাও একটা আমার নাম বেরিয়েছে, আমার কোথাও কি হয়েছে সেসব প্রচ্ছদ দেবাশিস দেব সেটাও রেখে দিল কেটে। বৌদি কি করেন? বৌদি হোম মেকার, না পাপড়ি দেব। সন্তানাদি হ্যাঁ, আমার ছেলে এখন বিদেশে রয়েছে, এখন পড়ছে, এই চাকরি করছে, পড়তে গিয়েছিল, তারপর কোথায়? ওই ইউকেতে। ইউকেতে কি নিয়ে মানে ও পড়াশোনা কি? কমিউনিকেশন ম্যানেজমেন্ট, মানে এটাই ও বলতে বলেছে। এর মাঝখানে আরো অনেক রকম মানে লেয়ার্স আছে। হ্যাঁ, সে তো আছে। তবে ও চেয়েছিল যে আমি কিছুদিন অন্তত ওখানে চাকরি করি। হ্যাঁ, মানে এলাম যখন, তখন ওর আরো ভালো লেগে গেল মানে ব্যাপারটা। তো পিতা হিসেবে কেমন আপনি? সেটা তো আমার সন্তান বলতে পারবে। তা নিজেই যদি সময় আমি দিয়েছেন, হ্যাঁ গড়ে ওঠার সময় দিয়েছেন। হ্যাঁ সেটা দিয়েছি। একটা জিনিস আমি আজকাল জিজ্ঞাসা করি, যেটা আজকাল একটা জড়িয়ে ধরে হাগ করার একটা কালচার আছে। ছেলেকে কোনোদিন হাগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, ও নিজেই করে তো। না, গড়ে ওঠার সময়। সেটা মনে নেই আমার, সেটা আসলে ওই আর কি, মানে ছেলে হয়ে বাবা ছেলেকে জড়িয়ে ধরলাম, হ্যাঁ, সেটা মানে- হয়তো সবসময় হয় না, হয়তো আমার ক্ষেত্রে হয়নি। আমি আমার ছোট ছেলের খুব ক্লোজ, একই মানে মোটামুটি হাতে করেই মানুষ করা, কিন্তু আমি এখনো করে উঠতে পারিনি। কিরকম একটা অস্বস্তি না, থাকে এটা আমাদের এটা জড়িয়ে যেমন ধরার আমার ব্যাপারটা। বিদেশে কিছু বন্ধু আছে, তারা মানে বন্ধু তার বউ তারা এসে আমায় জড়িয়ে ধরে, মানে এটা ওখানে খুব কম হয়। ওইখানে খুব কমানে, কিন্তু আমি ওইখানে এখানে- থেকেও দেশে ফেরার পরেও ওইখানে থাকতে তো পারিনি, দেশে ফেরার পর কিরকম একটা হ্যাঁ। জড়তা আসে, মানে আমরা তো গড়ে ওঠিনি ওই কালচারে। ঠিকই ঠিক বলেছেন। তো এখন যখন শুনি এই, এখন তো সাইকোলজিস্টদের রিল শুনে শুনে যে ছেলেকে রোজ একবার করে হাগ করবে, কেন আপনার ছেলে আমার ছেলে তো ভালোভাবেই হাগ না করেও তো গড়ে উঠেছে বাবা। তাদেরকে বলার খুব ইচ্ছা করে। তো আসি আপনার নিজস্ব কাজের বাইরের জীবনে। একটা শব্দ খুব কানে তখন থেকে লেগে আছে যে পরিতোষ সেন আপনাকে রাম অফার করতেন। তো আপনি রাম খেতেন, এখনো খান? সিগারেট খান? খুব কম, সিগারেট খাওয়ার নেশা কোনোদিন হয়নি আমার। তাহলে খান কেন? ওই আর কি, মানে একটা খেলাম হয়তো কোনো এতে, মানে কোনো নিয়ম করে খাই না, কি খাই। না, কারণ আপনার পরিচিতি আপনার পাড়ায় এবং আশেপাশের অঞ্চলের হচ্ছে যে সকালবেলা উঠে বড় লেকের পুরো জায়গাটা অনেকগুলো চক্কর মারে, এবং তাকে দেবাশিস দেব হিসেবে না চিনলেও তাকে ওই ফিটনেসের জন্য। না ওটা আমার বহুকালের, মানে ওটা আমি হায়ার সেকেন্ডারি পাস করার পর থেকেই আমি জিমে, মানে আমাদের এখন তো জিম বলে, তখন ব্যায়ামাগার ছিল, তো ওইখানেই আমার শুরু। তো বলতে পারেন সিগারেট ওই জন্যই আমি অ্যাভয়েড করি চিরকাল। তো আমি তখন থেকেই আমার শরীর চর্চাটা চলছে, মানে সেটার কোনো মাঝখানে কোনো ছেদ পড়েনি আর কি। আর পরের দিকে আমার ওই জগিং ইত্যাদি ওগুলো শুরু হয়েছিল, ফলে সব মিলিয়ে ওই দিকে আমার ছেলেরও ভীষণ, মানে ও ফিটনেস ফ্রিক যাকে বলে, ও সারাক্ষণ ব্যায়াম করছে, ফুটবল খেলছে, এ করছে, বিদেশে ওটা ওর সুবিধে অনেকগুলো, তো ওর তো ভীষণভাবে। আর আমিও সুযোগ পেলে, আর আমার লেকটা পাশে বলে আমি আর কিনি নিয়ম করে সকালবেলা হাঁটা চলা এই ওই। লেকের কাছে একটা ক্লাবের আমি মেম্বার, তো আপনি কি ওই লেকের পরিবেশ আন্দোলন গ্রুপের কেউ? না হ্যাঁ, তাহলে একটু বুঝে শুনে কথা বলতে হবে। না না, আমি সবকিছু হলেই একটা না, আমার গিন্নি কিন্তু খুব কনসিয়াস সব ব্যাপারে, কে কি করছে, কোথায় গাছ কাটছে, কোথায় ঠিক হচ্ছে না, কোথায় ভুলভাল গাছ পুঁতছে। সম্প্রতি একটি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, তিনি ওই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বা এরকম একটা কিছু আমাকে কার্ড দিলেন। আমার ভালো লাগলো যে কিছু লোকের তো অন্তত মানে অ্যাক্টিভ হওয়া উচিত। হ্যাঁ, এবং মানে ব্যাপারটা হচ্ছে একটু জেনে অ্যাক্টিভ হওয়াটাও প্রয়োজন আছে, কারণ কলকাতায় দেখি ইউক্যালিপটাস গাছ বৃক্ষরোপণ করে লাগিয়ে, এই তো এইখানেই পড়েছে, এইখানে আমি লেগে দেয়, সেটাই বললাম যে অন্য গাছ নষ্ট করে দেয়, তারপরে ওটা ব্রিদিং এর প্রবলেম আছে। এক্স্যাক্টলি। তো
সেই হঠাৎ বৃক্ষরোপণ ওই চলছে, তো যেখানে সেখানে বট গাছ লাগাচ্ছে, আরে বট গাছ যেখানে সেখানে হয় নাকি, হওয়া উচিত নয়। হ্যাঁ, আর পাশের বাড়ির ক্ষতি হতে পারে। না বাড়ি নাই লিখিতেই করছে, কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে আমি সেগুলোই আলোচনা, আমি আর আমার গিন্নিগুলো আলোচনা করি, কাউকে বলি। এই অঞ্চলটা তো আপনাদের একটা বিরাট আমার সম্পদ। তো মানে জন্ম থেকে হ্যাঁ। তখন তো অনেক খোলাখুলি ছিল, মানে আমরা এইসব বেঁধে দিয়েছে, ঘিরে দিয়েছে, এগুলো তো ছিল না। আমি তো নর্থে থাকি, আমাদের সুভাষ সরোবরটা যেমন একেবারে ধ্বংস হয়ে গেছে মেট্রো করতে গিয়ে। হ্যাঁ, ঢুকতেও দেয় না, গেট টেট লাগিয়ে দিয়ে খুব একটা ভালো নেই। আপনারা সেই দিক দিয়ে অনেক না, এটা অনেক সুন্দর, এই দিকটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। তো শেষ দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে, আপনি নর্থ সিকিমে বেড়াতে গিয়েছিলেন, বসে প্রকৃতি দেখছিলেন, আত্মস্থ হচ্ছিলেন, তার সাথে করছিলেন। তো একটা মেয়ে আপনাকে চিনতে পেরে আপনার কাছে আসে এবং একটা ছবি এঁকে দিতে বলে তার বাবার। তো এই গল্পটা একটু বিস্তারিত ভাবে আপনার। আমি আত্মস্থ মানে কি, আমি ছবি আঁকছিলাম। ওটা বঙ্গান বলে একটা জায়গা, নর্থ সিকিমের হেডকোয়ার্টার বলে। তো সিকিমের 4টে হেডকোয়ার্টার, তার মধ্যে মঙ্গান হচ্ছে নর্থ সিকিমের হেডকোয়ার্টার। তো ওইখানে আমি গিয়েছিলাম, বেশ কিছুদিন ছিলাম, ট্রেক করে একটা জায়গায় গিয়েছিলাম পাহাড়ের উপর। তো যেরকম হয় বিকেলবেলা বসে আসছিলাম, 4-5টা বাচ্চা ছেলে ওখানকার লোকাল গ্রামের, তারা ভিড় করে দেখছে। তার মধ্যে একটি অল্প বয়সী মেয়ে, বউ বিবাহিতা। তো সে অনেকক্ষণ বসছিল, আমি গুছিয়ে উঠবো, তখন আমায় বলছে যেরকম, আপনি ছবি আঁকতে কত নেন? আমি বললাম যে আমি তো কিছু নিই না, আমি তো এগুলো বিক্রিও করি না। বলে না, আপনার একটা ছবি যদি এঁকে দিতে বলি আপনি এঁকে দেবেন? তো তখন ও বলছে যে এরকম ওর বাবার একটা ছবি, ওর বাড়িটা নিচেই একটা বাজারের মধ্যে। তো বললো আপনি যদি আসেন, তা আমি দেখলাম ব্যাপারটা একটু দেখি। তো গিয়ে দেখলাম ওর মা আর একটা গ্রুপ ফটো, একটা শীতকালে ওখানে একটা মানে গেট টুগেদার মতো, সেখানে এক ভদ্রলোকের ছবি দেখি বলে এটা আমার বাবা, আর ভদ্রমহিলা বলে এটা আমার স্বামী, বছর খানেক আগে মারা গেছেন, কিন্তু ওর কোনো ছবি নেই। তো বলি যে আপনি ওটাকে দেখে একটা আন্দাজে যদি একটা পোর্ট্রেট করে দেন। তাহলে ঠিক আছে, আমার তো ওই রকম খাতা আছে, স্পাইরাল কাগজ ছিঁড়ে আমি তো এঁকেও দিয়েছিলাম। তো খুশি হয়ে নিয়েছিলাম। তাদের সাথে যোগাযোগ আছে না। এখন আমি তারপরে মঙ্গানে গিয়েছিলাম, মঙ্গান থাকিনি, মঙ্গান হয়ে বেরিয়ে গিয়েছিলাম, নর্থ ওই ইয়েতে লাচেন গিয়েছিলাম। কিন্তু না, আর করলে ভালো হতো হয়তো, আমি জানি না। আসলে বেড়াতে গিয়ে এরকম অজস্র লোকের ছবি এঁকেছি। তার মধ্যে কিছু লোকের সঙ্গে দ্বিতীয়বার তৃতীয়বারও দেখা হয়েছে। সান্দাকফুতে গিয়ে ওখানকার যে কেয়ারটেকার ছিল প্রেম শর্মা, আমি 3বার সান্দাকফু গিয়ে 3বারই ওর ছবি এঁকেছি। 3বারই ওকে পেয়েছি এবং 3বারই ওকে মানে 99-এ গিয়েছিলাম, 2003-তে গিয়েছিলাম, 2011-এ গিয়েছিলাম, 3বারই ওকে পেয়েছি। এরকম আছে অনেক। শেষ প্রশ্ন, যে একটা তো রোজগারের দিকটা আছে, আর একটা এই দিকটা যেখানে এই যে প্রতিভা আছে যেটা আমাদের নেই, সেটাতে অনেক কিছু, অনেকের একটা বাসনা আপনি পূর্ণ করতে পারছেন। ওই মেয়েটার কথাই যদি বলি, যে অবশ্যই বাবাকে নিশ্চয়ই খুব ভালোবাসতেন ভদ্রমহিলা, তার জন্যই আপনাকে অ্যাপ্রোচ করেছে। তো এই যে দুটো, একটা তো করতে হবে জীবন ধারণের জন্য, অন্যটা যখন একা বসে থাকেন তখন একটা প্রশান্তি দেয় মনে, যে আমি এটা পেরেছি এবং একজনকে আনন্দ দিতে পারলাম তার জীবনে, তার যে বাসনাটা সেটা আমি আমার হাত দিয়ে পূর্ণ। হ্যাঁ, এ তো হতেই পারে। আমি তো প্রচুর একসময় অন্নপ্রাশনের কাজ করেছি, তারা বড় হয়ে গিয়ে আমার করেছিলেন, রেখে দিয়েছে। অনেকে এমনি ছবি এঁকে দিয়েছি, সে তো কতকাল বিদেশে রয়েছে, হঠাৎ দেখলাম সে তার দিদির বাড়িতে বাঁধানো রয়েছে আমার একটা এমনি মজার একটা ছবি। তো এইগুলো ভালো তো ডেফিনেটলি। আমি নিজেকে মনে করি যে আমি একজন পারফর্মার,
পারফর্মার এবং যারা ওই গান গেয়ে নেচে লোকের মনোরঞ্জন করে, আমি ওই ছবি এঁকে মানুষের মনোরঞ্জন করছি, সিম্পল। তার জন্য আমার অবভিয়াসলি আমার একটা মানে কি বলবো, ঘর চলতেই হবে। ওটা প্রফেশন হয়ে গেছে, কিন্তু আনন্দটা 16 আনা রয়েছে। অন্য অনেক প্রফেশনে যেখানে শুধু রোজগার করা, যেখানে এই আনন্দটা নেই, তার থেকে মনে হয় কাজগুলো থেকে যাচ্ছে, মানে আমার যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো থেকে গেছে, মানুষের মনে থেকে গেছে, আর মানে ইন মেটেরিয়াল থেকে গেছে। অনেকে কত পুরনো সব বইয়ের বার করে করে, স্যার এটা আমি ফুটপাথ থেকে কিনেছি, আপনার এই কাভারটা দেখুন। এবং অনেকে এখন কালেক্ট করতে শুরু করেছে আমার আঁকা বই, যেগুলো ইলাস্ট্রেটেড বই, কাভার করার বই। হ্যাঁ, এরকম বেশ কয়েকজন আছে আমি যাদের ব্যক্তিগতভাবে চিনি না, এরকম আরও থাকতে পারে। কিন্তু মানে এইটা আমার কাছে ভালো যে আমি 30 বছর 40 বছর আগে কাজ করেছি, সেইগুলো নিয়ে এখনো চর্চা হচ্ছে। এটা খুব বড় ব্যাপার আমার কাছে, অথবা যে কোনো ক্রিয়েটিভ লোকের কাছে। শেষ বলে দিয়েছিলাম, কিন্তু একটা ভুলে গেছি, কারণ ওই ক্যামেরার পিছনে যারা আছে তারা দমক দেবে। কারণ আমাদের তো এখন রিল বানাতে হয়, যাতে ভিডিওতে, মূল ভিডিওতে আনার জন্য। তো ওই রিল মোমেন্টের জন্য আমাকে কিছু ওরা লিখে দেয়। তো তার মধ্যেই একটা কুইজ দিয়েছে যে চণ্ডীবাবু না কুট্টি? কুট্টি। কেন? কুট্টি পলিটিক্যাল কার্টুন, তাতে উনি যে জায়গাটা তৈরি করেছেন সেটা চণ্ডীবাবু পারেননি। চণ্ডীবাবু সামাজিক কাজ করেছেন তার মতন, কিন্তু কুট্টি পলিটিক্যাল কার্টুনটা যে মানে তার যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু মানে খুব বড় একটা উনি রেখে গেছেন, অবদান রেখে গেছেন। আপনি বেড়াতে যান প্রচুর, তো সেখানে বেড়াতে গিয়ে কি বাংলা খাবার দোকান করে, বাঙালি খাবারের দোকান না লোকাল? একেবারেই না, আমি লোকাল ফুড খাই। আচ্ছা, চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো সেখানে কিছু পাহাড়েই তো ম্যাক্সিমাম শুনেছি যান, তো পেট খারাপ ফিল ডায়রিয়া সেই হয় না? আসলে আমি খাই খুব কম, আমি যখন তখন খাইও না। আমি একা যাই বা আমার গিন্নি কিনে যাই, দিনের বেলাটা প্র্যাকটিক্যালি আমরা ওই চা একটু বিস্কিট খেলাম, আমি ঘুরে বেড়াতে মানে যতটা সময় আমি চাই যে আমি ঘুরবো, দেখবো। আর যে আপনি যদি চান যে খুব হালকা খাবার খাবেন, সব জায়গায় পাবেন। সুতরাং পাহাড় টাহাড়ে কি হয়, এখন তো এই হোমস্টে হয়েছে, বাড়ির খাবারই আপনাকে বানিয়ে দেবে। আর বেশিরভাগ ওখানে তো আর কিছু, মানে আমি সেসব জায়গায় যাই, সেই জায়গায় আর কিছু পাওয়া যায় না। ওই ডাল ভাত, একটু আলু, বড় জোর ডিম। ফলে ওগুলো খেয়ে তো শরীর খারাপ হওয়ার কারণও নেই। গরম গরম পানি দিচ্ছে, আপনি খাচ্ছেন। এখন একটা প্রবণতা চলছে ফ্রিল্যান্সিং এর, আর্টিস্টদের উপর। তো ফ্রিল্যান্সিং এর রোজগার বেশি, কাজ হয়তো সব সময় থাকে না। আর ফিক্সড এমপ্লয়মেন্টে রোজগারটা স্টেবল কিন্তু কম, আর সব সময় যে নিজের ইচ্ছায় করা যায় সেটাও নয়। এমন কাজ হয়তো আসে যেটা করার ইচ্ছা সেই মুহূর্তে করছে না। তো আজকে যদি ক্যারিয়ার শুরু করতেন আপনি আজকের পটভূমিতে, তাহলে কোনটা বেছে নিতেন? দুটোকে ব্যালেন্স করে করা যায়। আমি সারা জীবন তাই করেছি। আমি চাকরিও করেছি, ফ্রিল্যান্সও করেছি। আমাকে চাকরির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না। সো আই ওয়াজ অ্যালাউড টু ওয়ার্ক আউটসাইড। কিন্তু আপনার তো ওয়ার্ক ফ্রম হোম না, তা বলছি না, সেই অপশনটা তো এখন চালু হয়েছে। আমার তো অফিসে গিয়ে কাজ করাটাই ছিল, সেটা কথা না। কথাটা হচ্ছে আমি অফিস থেকে টাইমটা দিয়েছি, আমি বাইরে কাজও করেছি। আমার বাইরেও একটা বিরাট কর্মজগৎ আছে, চিরকালই ছিল, এখন তো সবটাই। ফলে আমার দুটোকে ব্যালেন্স করে আমি চলেছি, অসুবিধে নেই। সেটা যদি কোনো একটা প্রতিষ্ঠান যদি সেটা অ্যালাউ করে, তাহলে আমার মনে হয় সবাই সেটাই করতে পারে। যে আমি এখানে অফিসে 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করলাম, তার বাইরে অন্য সময়টা আমি অন্য কাজ করলাম, বলে করলে ভালো। হ্যাঁ, করা যায়। যদি না হয় তাহলে তাকে বাঁচতে হবে যে সে চাকরিতে স্বচ্ছন্দ বেশি না। অনেকে ফ্রিল্যান্সিং করেই দিব্যি চালাচ্ছে, অনেকে আছে। হ্যাঁ, আমাদের কলকাতার বাইরে তো আছেই,
বরঞ্চ তাদের চাকরি করলে লস। ফলে তার ক্যাপাবিলিটি ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে সে আর্টিস্ট হিসেবে কত মজবুত, সে কতটা সে মার্কেট নিজে তৈরি করতে পারলো। এবার সত্যিকারের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একটা জায়গায় শুনেছিলাম যে ওয়েস্টিং টাইম ইজ অ্যান ইনভেস্টমেন্ট। একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানই বলেছিল যে ছোটবেলায় আমি যখন সময় নষ্ট করতাম তখন আমাকে বলতো এত সময় নষ্ট করছে, তখন আজকে বুঝি যে পাড়ার মোড়ে যে দাঁড়িয়ে লোক দেখতাম সেটা আমার কাছে একটা ইনভেস্টমেন্ট ছিল, যে আমি এখন লোকের ম্যানারিজমস বুঝি, সেইগুলো আমার কন্টেন্টে আসে। তো ছোটবেলায় আপনি যখন হচ্ছেন তখন এইরকম মানে বিনা উদ্দেশ্যে দাঁড়িয়ে লোক দেখা কিংবা আশেপাশে কি ঘটছে না ঘটছে এইরকম জিনিস দেখা, এইগুলোর ছাপ আপনার ইলাস্ট্রেশনে নিশ্চয়ই পড়েছে। মানে সজ্ঞানে হোক বা ইনডাইরেক্টলি হোক পড়ে। তার মানে ওয়েস্টিং টাইম ইজ নট রিয়েলি ওয়েস্টিং টাইম মনে হয় না। ওয়েস্টিং এরও অনেক রকম দিক আছে, সে কোনটাতে সে সত্যি ওয়েস্ট করছে কিনা, হ্যাঁ, সে বসে গসিপ করছে কিনা, হ্যাঁ, তো ভুলভাল কোম্পানিতে সে বসে আড্ডা মারছে কিনা, সেগুলো ওয়েস্টিং হতেও পারে, সেখান থেকেও পাওয়া যায় হয়তো। আজকাল নতুন একটা হচ্ছে রিল দেখে সময়, আসলে তার থেকে যদি সে কিছু খুঁজে নেয়, অনেক লেখক তো ব্রথেলেও যায়, গিয়ে সেখানে তার সেই জায়গাটা খোঁজার চেষ্টা করে, তার সেখান থেকে একটা কিছু জন্য যায় হয়তো, তো সেটাকে আমি ধরতেই পারি যে সেটা ভ্যালিড। 2 মিনিট আর চেয়ে নেবো, একটা কথা বললেন বলে এটা আমার ইচ্ছা ছিল জিজ্ঞাসা করার, কথা বলতে ওঠেনি। আপনি কমার্শিয়াল আর্ট করেছেন, আমি জানি না নিউজ স্টাডি আপনার ছিল কিনা, আজকের পরিপ্রেক্ষিতে বলছি, কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজের আমি যতজনের সাথে কথা বলেছি সেই মডেলদের প্রতি তাদের একটা হিউজ রেসপেক্ট ছিল। আজকের পটভূমিতে যখন মহিলাদের সম্মান নিয়ে এত কথা হচ্ছে, অবশ্যই মানে কথা হওয়া দরকারই না থাকার কথা, কারণ এটা আবার গাল ভরা মহিলাদের সম্মান দিতে হবে সেটা আবার বলার দরকার, অবশ্যই দিতে হবে, মানুষকে সম্মানই দেবে। তো এই যে নিউড মডেলরা, আমার এক ভাই আছে যে ফটোগ্রাফি করে, সে প্রত্যেক উইকেন্ডে পয়সা দিয়ে নিউড মডেল দিয়ে তার ফটোগ্রাফি, সে সেগুলো বিক্রি করে না, সে তার কালেকশনের জন্য দেখে যে তার ছবি উন্নত হচ্ছে কিনা। কিন্তু যারা মডেল হচ্ছে তাদের প্রতি আজকে যখন নতুন যাদেরকে দেখি তাদের সম্মান যেন একটু কমে গেছে। সেটা কি, আপনি তো অনেক উঠতি আর্টিস্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, তো আপনার কি মনে হয় যে আমরা মহিলাদের টিপিক্যালি এইরকম প্রফেশনে, মডেলিং করে যে প্রফেশনে, সেই প্রফেশনে আগে যতখানি সম্মান দিতাম বাঙালিরা, এখনো ততখানি সম্মান দিচ্ছি নাকি? বলা মুশকিল, আমি তারতম্য করতে পারবো না, কারণ আমরা কতটা দিয়েছি এখন কি কতটা দিচ্ছি আমি তো খবর রাখছি না। তবে আমাদের সময় কয়েকজন ছিল, ফুলকুমারী বিশেষ করে, ফুলকুমারীর তখন অনেক কম বয়স ছিল, এখন তো সে মধ্যবয়সী বা বৃদ্ধে মানে আমাদেরই বয়সী হয়তো হবে, তো কিন্তু ওকে নিয়ে বেশ হয়েছে, ও তো এখন সেলিব্রিটি, হ্যাঁ, ওকে কাগজে ওর নাম বেরোয়, ওকে বোধহয় একটা সবাই মিলে কিছু হেল্প করে, দিব্যি আছে, ওকে একাডেমিতে গেলে ও সেই কথা বলে, কেউ ওকে ও কিছু কোনো পয়সা করি চায় না কারোর কাছ থেকে, হেসে হেসে কথা বলে, একটা ডিগনিটি আছে। তো তখনও ছিল, এখনো আছে। মানে আমার মনে হয় না যে এখনকার প্রজন্ম এসে কিছু নতুন কিছু চেঞ্জ না, যারা সম্মান দেওয়া তারা দিচ্ছে, আর যারা অসম্মান করার তারা, বরঞ্চ এখন তো আমার মনে হয় ফুলকুমারীকে নিয়ে আমাদের সময় অত হয়েছিল হয়নি, এখন মানে লাস্ট 10 বছর তো ওকে নিয়ে কথা হচ্ছে এবং মডেলদের সম্মান, পয়সা বাড়ানো, এসবগুলো তো হয়েছে, এগুলো আমাদের সময় আমরা কিছু করিনি। ঠিক আছে, তো এইখানেই আর সময় নেবো না, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার অভিজ্ঞতা কেমন? ভালো প্রশ্ন, তবে এই প্রশ্নগুলো খুব মানে এর আগেও মানে বারবার আলোচিত হয়েছে, কারণ আমার কোনো বিয়ে হয় না, এই তো হবে আর কি। তো একটা রিকোয়েস্ট,
কারণ আপনার কথাতে অনেকে, আপনার তো ফলোয়ার আছে, আমাদের তো এই চ্যানেল চলেই ফলোয়ারের উপরে। তো ওই ক্যামেরায় যদি একবার বলে দেন যে তুড়ি বাংলাকে ফলো করতে, আপনার যারা গুণমুগ্ধ তাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুড়ি বাংলা যারা আমাদের কাজ দেখেন, আমাদের কথা জানেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। ভবিষ্যতে আরো ভালো ভালো প্রোগ্রাম দেখুন আপনারা। নমস্কার। এবার একটা গিফট তো আর রিচুয়াল আছে। এই কি যেন ওই কোথায় গেল, কি বলে ছবি তুলে দেবে? এই রেকর্ডিং হচ্ছে, তাহলে একটু আমার ছেলেকে একটু পাঠাবো, এক সেকেন্ড। তো আপনি এই সকালবেলা হাঁটেন, তো এইটা শুনে আমাদের মানে এই এপিসোড স্পন্সর করে মণিপুরা আয়ুর্বেদা বলে। মানে আমি আজকেই জিজ্ঞেস করলাম মণিপুরা কেন, বললো মণি দিয়ে পূর্ণ। তো ওরা ন্যাচারাল এসেনশিয়াল অয়েল বেসড আর ন্যাচারাল প্রোডাক্ট বেসড জিনিস দেয়। আচ্ছা, তো এইগুলো দুই ধরনের বাথ সল্ট। তো বাথ সল্টটা আমি জানতাম বাথটাব লাগে, তবে বললো যে বালতিতে দিয়েও হয়। আর বললো বিশেষ করে যদি কেউ হাঁটে অনেক, তারপরে পাটা একটু জিরানোর ইচ্ছা করে, তাহলে বালতিতে একটু গরম জলে দিয়ে পাটা চুবিয়ে রাখলে অনেক টক্সিসিটি অনেক কমে যায়। আচ্ছা, এইটাতে তো দেওয়া আছে কিভাবে করতে? হ্যাঁ, দেওয়া আছে। তো ওনারা এই দুটো আপনার জন্য পাঠিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অবশ্যই ব্যবহার করবো। থ্যাংক ইউ।